শাকিল ভাই, রেকর্ড কি অন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রেকর্ড চলছে এখন। হ্যাঁ, হ্যাঁ। আমি দুইটা আচ্ছা, দুই ভাগে রেকর্ড করেছি যাতে ওনারা মূল আলোচনাটা বুঝতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আজকের যে আলোচনা, আমি আসলে প্রথমে একটু সরি বলে নিচ্ছি। আমার যেই টাইমে আসলে আসা উচিত ছিল সেটা থেকে একটু বিলম্ব হয়ে গেছে, আনফরচুনেটলি। তবে আলোচনাটা আমি আপনাদের সামনে খুব প্রাণবন্ত করব, যেন আপনারা বোর্ড না হন। আচ্ছা, তো আমরা আমাদের আজকে আলোচনা শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের আজকের যে টপিকটা, সেটা হচ্ছে যে শূন্য থেকে আসলে আপনি কিভাবে বিসিএস এর প্রস্তুতি শুরু করবেন, এবং কিছু ইউনিক কিছু কথা বলা। কারণ আমি জানি, আমি এতদিন আসলে গত 2-3 মাস যাবত আমার রেজাল্ট পাওয়ার পর থেকে আমি স্টুডেন্টদেরকে খুব হেল্প করার চেষ্টা করতেছি, আমার পক্ষ থেকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। এটার পাশাপাশি দেখতেছি যে আমারও অনেক কলিগ আছেন যারা এই সেম কাজটাই করতেছেন। তার মানে মোটিভেশন দেওয়ার মতন লোকজন, গাইডলাইন দেওয়ার মতন লোকজনের আসলে অভাব নাই। এবং আপনি একটা মাত্র মানুষ, কিন্তু আপনি গাইডলাইন পাচ্ছেন অনেকগুলো মানুষের কাছ থেকে। এখন আপনি কি সবগুলোই নিবেন, কিংবা কিছু কি বাদ দিবেন, ওটা আপনার হিসাব। তবে আমি আপনাকে ওইসবের বাইরে ইউনিক কিছু কথা বলবো, যে এরকম কথা আমি আসলে সচরাচর বলে থাকি, এবং ইউনিক ভাবে আসলে আপনার সামনে জিনিসগুলো একটু প্রেজেন্ট করার চেষ্টা করব, বাস্তবতার আলোকে আসলে। বাস্তবতা বাস্তবতা যেটা বলে সেটার আলোকে আমি আপনার সামনে এই জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করবো, ইনশাল্লাহ। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম জাহিদ হাসান নাইম, তবে ফেসবুকের আইডির নাম অনুযায়ী আমি জাস্ট জাহিদ হাসান পরিচয়টা দেই। আমি, আপনারা মোটামুটি অলমোস্ট সবাই জানেন যে 45তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, এবং আমার মেধাক্রম ছিল 4। বর্তমানে আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং নিউক্লিয়ার রেগুলেটর হিসেবে কর্মরত আছি, এবং আমার পড়াশোনা বুয়েট ত্রিপলি থেকে। আচ্ছা, এই পরিচয়টা দেওয়ার পর অনেকে মানে সামনের আলোচনাটা আমি যখন আগাবো, এটার আগেই আমি কথাটা একটু ক্লিয়ার করে নেই। কখনোই এরকম মনে করার দরকার নাই, কিংবা এরকম বলারও দরকার নাই। আমি আসলে অনেক কমেন্ট দেখি, তো অনেকের অনেক আলাপ শুনি, তো এই জন্য এই কথাটা বলতেছি, যে আরে উনি তো বুয়েট থেকে পড়াশোনা করছে, এখন অ্যাটমিক এনার্জিতে জব করতেছে, তো ওনার জন্য এটা খুব ভেরি মাচ পসিবল, আমি কি এটা পারবো? এই কথাটা প্রথমেই বলবেন না। এই কথাটা বলবেন মানে ওই জায়গায় আপনি শেষ হয়ে গেছেন, ওই জায়গাটাতেই আপনি আসলে নিজেকে শেষ করে ফেলছেন। তো এই কথাটা বলবেন না। ইভেন আমাদের সাথে কিন্তু মানে ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইরাও আছেন। কাজেই নিজেকে ছোট করার কোনো দরকার নাই, এবং নিজেকে ছোট কখনোই মনে করবেন না। কারণ এসবের সাথে, বুয়েট ট্রিপলির সাথে, ঢাকা মেডিকেলের সাথে বিসিএস এর আসলে আদৌ কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? কিছু টপিক মিলবে, কিছু টপিক মিলবে না। আপনার অনেক সাবজেক্টের সাথেও কিন্তু অনেক টপিক মিলবে, আমার অনেক সাবজেক্টের সাথে অনেক টপিক মিলবে বিসিএস এর, কিন্তু এগুলোর সাথে ওইটার কোনো সম্পর্কই এই জায়গাটাতে নাই। দুইটা জিনিস আসলে জরুরি, একটা হচ্ছে ট্যালেন্ট, আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। ট্যালেন্টকে কিন্তু হার্ড ওয়ার্ক বিট করতে পারে, কিন্তু ট্যালেন্ট কিন্তু কখনো হার্ড ওয়ার্ককে বিট করতে পারে না। এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। তো প্রথমে আমরা যদি আমাদের আলোচনার শুরুতে আসি, আসলে একটা স্টুডেন্ট যখন বিসিএস বলেন বা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করে, আমি আসলে গভর্নমেন্ট জবের কথাই বলবো, যেহেতু আমাদের আলোচনাটাই আসলে ওই দিকে ফোকাসড, শূন্য থেকে বিসিএস এর প্রস্তুতি। এজন্য আসলে প্রাইভেট জব, মাল্টি ন্যাশনাল কোম্পানির জব, কিংবা বিদেশ যাওয়া, এসব নিয়ে আমি আলোচনা করব না। তো যখন গ্রাজুয়েশন সে কমপ্লিট করে ফেলে, তখন আসলে সে বেশ কিছু ট্রমায় পড়ে যায়। হ্যাঁ, কি কি ট্রমা? আমার কাছে মনে হয় 3 ধরনের ট্রমায় সে পড়ে। একটা ট্রমা হচ্ছে সে ফাইন্যান্সিয়াল কিছু ট্রমায় পড়ে। এতদিন হচ্ছে বাপের কাছ থেকে টাকা চাইতে পারতো, এখন হচ্ছে গিয়ে বাপের কাছ থেকে টাকা চাইতে পারে না, এটাই বাস্তব। বড় ভাইয়ের কাছ থেকে টাকা চাইতো, এখন হচ্ছে গিয়ে সে আর নাই, স্টুডেন্ট নাই। গ্রাজুয়েশনের রেজাল্টটা পাওয়ার সাথে সাথে সে বেকার হয়ে গেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু জিনিসটা এরকম চলে আসে। কাজেই সে একটা ট্রমায় চলে যায় যে আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে যাচ্ছে, টাকা পয়সা নাই। সেকেন্ড আরেকটা ট্রমা যেটা, সেটা হচ্ছে যে সে যখন স্টাডি করতে নেয়, তখন মনে হয় যে সে আসলে, মানে সে তো একদম জিরো লেভেলে আছে। কারণ আমরা আমাদের গ্রাজুয়েশন করতে গিয়ে যে পড়াশোনাগুলো করি, ওগুলোর সাথে কিন্তু বিসিএস এর পড়াশোনার কিছু মিল আছে, তবে ম্যাক্সিমামই মিল নাই। তো সেই জায়গায় তার কাছে মনে হয় যে আমি একটা পুকুরের মধ্যে ছিলাম, পুকুর থেকে আমি একটা মানে মহাসমুদ্রের মধ্যে এসে পড়ছি। তো এই সারা রাত, মানে তার ঘুম ধরে না। তার মনে হয় যে হায় রে আল্লাহ,
আমি কিসের মধ্যে কি মানে কি শুরু করতে নিলাম, কি পড়ালেখা করতে নিলাম, আমি কি এটা চালাইতে পারবো, আমি কি এটা কন্টিনিউ করতে পারবো, আমাকে দিয়ে কি এটা হবে, এই ধরনের কিছু ট্রমা এসে পড়ে যায়। এরপর সে কিছুদিন পইরা অথবা না পইরা সে বিভিন্ন চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করা শুরু করে। এখন চাকরির পরীক্ষাগুলো অ্যাটেন্ড যখন সে করে, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম এক্সামেই সে ফেল করে। আচ্ছা, একটু আগে বুয়েট ত্রিপলির গল্পটা শোনাইলাম না, এবার আমার পার্সোনাল কিছু গল্প শোনাই, যেন আপনারা আসলেই মোটিভেটেড হন এই জায়গাটা থেকে। যেমন আমি যখন বের হইলাম, তখন আমি আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুই একটা পরীক্ষা দিলাম, টিপিটিসি, ডেস্কো, আমার বিসিএস এর প্রতি কোনো আগ্রহই ছিল না। তো এগুলো যখন পরীক্ষা দেই, দেখা যাচ্ছে যে দুইটা বা একটা ম্যাথ মানে না পারার কারণে ওইটা আমি সাকসেসফুলি ওইখানে আমি ব্যর্থ হই। তার মানে ওই জায়গায় যে বেশ কিছু এক্সাম আমরা অ্যাটেম্প্ট করি, সেই এক্সাম গুলোতে আমরা সাকসেসফুলি ফেল করি, এবং ওইটার কারণে আমরা কিছু ট্রমায় পড়ে যাই, আমাদের ড্রিমটাই চেঞ্জ হয়ে যায়। সো আমি যদি বলি সামারি করে, তাহলে তিনটা আসলে মোটা দাগে ট্রমা আছে। একটা হচ্ছে টাকা পয়সা নাই, একটা হচ্ছে আরে আল্লাহ আমার মাথার মধ্যে এত কি পড়া চাপায় দেওয়া হইলো, যেগুলো আমি এতদিন পড়িই নাই, যেগুলো আসলে আমাদের গ্রাজুয়েশন লাইফে ছিলই না। আর আরেকটা হচ্ছে এক্সাম দিতে দিতে ফেল করে ফেলা। আমি আরেকটা জিনিস মনে করি, আরেকটা ট্রমা ওইটা আসলে নিজের গঠিত, মানে এগুলা তো মানে ন্যাচারালি আসবে। আর আরেকটা হচ্ছে গিয়ে নিজ গঠিত। নিজ গঠিতটা হচ্ছে ধরেন অ্যাটিটিউড। অ্যাটিটিউড কিরকম, যে আমি হচ্ছে গিয়ে 9th গ্রেডের নিচের গ্রেডে আমি অ্যাপ্লাই করব না, ওইটার নিচে আমি হচ্ছে গিয়ে ওইটা সম্পর্কে চিন্তা ভাবনাই করব না। অথচ অনেকে কিন্তু সাব ইন্সপেক্টর থেকে বিসিএস ক্যাডারে আসতেছেন, তারপর আপনার প্রাইমারি থেকে বিসিএস ক্যাডারে অহরহ আসতেছেন। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে অ্যাটিটিউড, এটা আসলে ট্রমা না, অ্যাটিটিউড এটাও একটা প্রবলেম। সো এই প্রবলেম গুলো আসলে কিভাবে মিট আপ করা যায়, এবং প্রিপারেশনটা কিভাবে, এই যে জিরোতে আমরা আছি, জিরো থেকে আমাদের প্রিপারেশনটাকে আমি আস্তে আস্তে একদম টপে নিয়ে যাব, এমন টপে নিয়ে যাব যেন আমি আমার এক্সপেক্টেড একটা ক্যাডার পেয়ে যেতে পারি। আর যদি আল্লাহ না করুক এক্সপেক্টেড ক্যাডার আমি যদি নাও পাই, তাও আমি খুব ভালো একটা সরকারি চাকরি আমি যেন অ্যাচিভ করতে পারি। ওইভাবেই আমরা আগানোর চেষ্টা করব। সেই ব্যাপারে আমরা আজকের গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্সোনাল পরামর্শ, হ্যাঁ। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। তবে আমার কাছে এটা পার্সোনাল মনে হয়, ওই যে একটু আগে যে কথাটা বললাম যে আরে ওই ভাই তো বস, ওই ভাই তো পারবেই, আমি তো পারবো না, এইটা জাস্ট ব্রেক করার জন্য, এটা ভাঙার জন্য আমি বলবো, আপনি যদি 1 বছর সম্পূর্ণ বেকার থাকা, বেকার থাকা মিনস মানে কোনো জবে না ঢুইকা, অথবা আপনি যদি জব করতেও চান সেই জবটা যেন পার্ট টাইম হয়। পার্ট টাইম মানে 3-4 ঘন্টার একটা জব। সেটা সবচাইতে বেটার হয় টিউশন করা বা বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়া, বা আপনার হতে পারে সেটা কি বলা যায়, ফ্রিল্যান্সিং এর কাজ করা। বর্তমানে এআই দিয়ে অনেকে অনেক কাজ করতেছে। বর্তমানে আপনার ভিডিও এডিটিং এর কাজ করতেছে, অনেকে গ্রাফিক্স ডিজাইন করতেছে, এরকম যে কোনো কাজ আপনি করেন। কিন্তু এমনিতে মেইন যে কোর জব, এরকম কোনো কোর একটা জবের মধ্যে আপনি ঢুকবেন না যদি আপনি বিসিএস এর একটা সম্পূর্ণ প্রস্তুতি আপনি নিতে চান। এবং শাকিল ভাই একটা কথা বলতেছিলেন কিছুক্ষণ আগে, আমি কিছুটা শুনতেছিলাম, সেটা হচ্ছে যে আপনার লিখিত এবং প্রিলির একটা কম্বাইন্ড প্রিপারেশন জরুরি। কেন জরুরি? দেখা যাচ্ছে যে বর্তমানের পিএসসি খুবই সিরিয়াস। আগে পিএসসি যেটা করতো সেটা হচ্ছে যে এই পরীক্ষা নিলাম, এরপরে মানে প্রিলি রেজাল্টটা দিয়ে দিলাম, এরপর রিটেনের জন্য কয়েক মাস বসায় রাখলাম, ওই কয়েক মাসের মধ্যে আসলে একটা প্রিপারেশন মোটামুটি হয়ে যাইতো। কিন্তু বর্তমানে আসলে সেটা হচ্ছে না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে, বর্তমানে প্রিলিতে এমন কোশ্চেন আসতেছে, আসলে রিটেন ফোকাসড প্রিপারেশন না থাকলে ওই প্রিলি ক্র্যাক করা যাবে না। সো একটা কম্বাইন্ড একটা জায়গা, কম্বাইন্ড একটা প্রিপারেশন কিন্তু আপনার থাকতে হবে। তো এই কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে 1 বছর সম্পূর্ণ বেকার থাকতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে ডেইলি 8 থেকে 10 ঘন্টা টেবিলে বইসা পড়তে হবে। ভাই আমি তো খাটে বইসা চিত হইয়া উপুর হইয়া তারপর পড়ালেখা করি। ভাই আমি তো একটু মোবাইলটা চাপাচাপি করি, তারপরে আমি একটু পড়ি, আবার মোবাইলটা একটু চাপাচাপি করি, হ্যাঁ। তারপর আমি তো ভাই আহ এই কি করি, খাটের উপর বই রাইখা তারপর হচ্ছে গিয়ে আমার মন খুশি মতন আরামে আমি পড়ি। এই সবগুলো জিনিস বাদ দিয়ে টেবিল আর চেয়ার, ঠিক আছে, কাঠের টেবিল কাঠের চেয়ার হলে সবচেয়ে ভালো হয়। 8 ঘন্টা পার ডে, 8 থেকে 10 ঘন্টা এটা বইসা পড়তেই হবে। এটা যদি না পড়তে পারেন তাহলে আপনি যত মেধাবী হন, আপনি এমআইটি গ্রাজুয়েট হন, আপনাকে দিয়ে বিসিএস হবে না। এটা আমি মানে হলফ করে বলে দিতে পারি। যদি এই কথার কেউ মানে বিরোধিতা করে, তাহলে তার কথাও আপনার আর কোনো শোনার দরকার নাই। এটা আপনার করতেই হবে, এভাবেই আপনার পড়তে হবে।
আপনি বলবেন যে ভাই আমার মাথায় কম ঢুকে, এটাই করবেন। 1 বছরের জায়গায় 1.5 বছর আপনি পড়বেন। ভাই আমি কম বুঝি, আমি ম্যাথটা একটু কম বুঝি, ভাই আমি ইংলিশটা একটু কম বুঝি, কম পারি, তাইলে আপনি 2 বছর নেন। ঠিক আছে, কিন্তু এই কাজটা আপনার করতে হবে। আমি আপনাকে অ্যাসিও করতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, 1 বছর, 1 থেকে 1.5 বছর, যদি অনেকের ক্ষেত্রে যদি আরেকটু বেশি লাগে, আল্লাহ সবাইকে সব রকম সেম দেন না, 1 থেকে 1.5 বছর সম্পূর্ণ আনএমপ্লয়মেন্ট থাকে, আপনার জাস্ট চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে পড়াশোনায় 8 থেকে 10 ঘন্টা টেবিলে বইসা যদি আপনি পড়তে পারেন, আমি আপনাকে অ্যাসিওর করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ 1 থেকে 1.5 বছর পর আপনি আপনাকে ক্যাডার সার্ভিসে দেখবেনই দেখবেন। এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো ইয়ে নাই। কারণ বিসিএস এ আসলে জয়েন করে কয়জন? আপনার যদি মেইন পরীক্ষাটা আমরা যদি দেখি, দেখা যায় যে 3 লাখ 4 লাখ আবেদন করে। বর্তমানে কম করে, কেননা বর্তমানে বিসিএস টা একটু কঠিন হয়ে যাচ্ছে প্রশ্ন। তো অনেকে মনে করে যে আমি তো না পইড়াই দেই সব সময়, তাই এখন দিলে টাকা নষ্ট হবো, উদাই যাবো, টাইম নষ্ট হবো, আমি টিকবো না, এজন্য কম দেয়। তো মোটামুটি ধরেন 2.5 লাখ 3 লাখ যদি দেয়, ওই 2.5 লাখ 3 লাখের মধ্যে আসলেই পইড়া পরীক্ষা দেয় হচ্ছে 20,000। পইড়া পরীক্ষা দেয়, মানে পরীক্ষা দিতে যাচ্ছি, আমি একটু পড়ালেখা কইরা দিয়ে তারপর যাই। আর সিরিয়াসলি পরে 10,000। সেই 10,000 জনই দেখবেন প্রিলিতে টিকে। সেই 10,000 জনের ভিতর থেকে আবার ফিল্টার আউট হয়ে যায় 5,000, 4-5,000 জন, তারা রিটেনে টিকে, এবং সেখান থেকে ফিল্টার আউট হয়ে 500-700 আলটিমেটলি ক্যাডার হয়। তো আপনার কম্পিটিশন কিন্তু অনেক বড় না। সো আপনি যে ভাবেন যে আমার 3 লাখ 4 লাখ মানুষের সাথে ফাইট করতে হচ্ছে, আসলে না, আপনাকে আসলে 20,000 মানুষের সাথে ফাইট করতে হচ্ছে। তো 20,000 মানুষের সাথে আপনি ফাইট করবেন কিভাবে? 20,000 মানুষের সাথে আপনার ফাইট করার জন্য 1 থেকে 1.5 বছর ডেডিকেটেডলি পড়তে হবে, 8 থেকে 10 ঘন্টা টেবিলে বইসা পড়তে হবে। এইটা ছাড়া আপনাকে যে যত মোটিভেশন দিবে, একটা মোটিভেশনও শোনার দরকার নাই। আপনাকে যে যত গাইডলাইন দিবে, একটা গাইডলাইনও দেখার দরকার নাই। আমি এটা একদম হলফ করে আপনাকে বলে দিতে চাই। যেমন মনে করেন, আপনি মনে করতে পারেন যে জাহিদ ভাই হচ্ছে গিয়ে একটা কোর্স করাচ্ছে 51তম বিসিএস বিদ্যাচাষী ক্যারিয়ারের পক্ষ থেকে, কম্বাইন্ড একটা ব্যাচ রান করতেছে, এর জন্য বুঝি কম্বাইন্ড ব্যাচ বা এত পড়ালেখার সাফাই গাইতেছে বা এরকম করতেছে। আই আই ডোন্ট কেয়ার। আপনি আমাদের কোর্সে আসেন অথবা না আসেন, এটাই আমাদের গাইডলাইন থাকবে। আমার যদি কোর্স নাও থাকে, তাও এটা আমার গাইডলাইন থাকবে। আমার যদি আরো ভাইগা ভাইগা আরো কোর্স থাকে, তাইলেও গাইডলাইন আমার এটাই থাকবে। সো প্লিজ, প্লিজ ফলো দিস। আচ্ছা, এবার আপনি পড়তে বসলেন, গ্রাজুয়েশন শেষ, বন্ধুদের সাথে একটু ট্যুর ট্যুর দিয়ে এসে আপনি একটু পড়তে বসলেন। এখন আপনি ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা আমি বলবো, আচ্ছা আমরা একটু ইয়ে নিয়ে নেই, নোটেশনটা কই। ফার্স্ট কাজটা আপনার হবে কোশ্চেন অ্যানালাইসিস করা। কোশ্চেন অ্যানালাইসিসটা আপনি কিভাবে করবেন? কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য আপনি হচ্ছেন গিয়ে কিছু বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন নেন। এটার জন্য আপনার একটা বই কিনা ফেলা জরুরি না, আপনি ফেসবুক টেসবুক বিভিন্ন জায়গায় পাবেন। তো কোশ্চেন অ্যানালাইসিসের আরেকটা বিশ্লেষণ কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি, যেটা একটু আগে শাকিল ভাই দেখাচ্ছিলেন। যে কোশ্চেন অ্যানালাইসিস এই টপিক থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যাচ্ছে, এই টপিক থেকে কম কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তো মোটামুটি একটা কোশ্চেন অ্যানালাইসিস করলে, আমি বলতেছি না বর্তমান যুগে 47-50 বিসিএস এর পর যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, আপনার এই কোশ্চেন অ্যানালাইসিস কইরা আপনি হচ্ছেন গিয়ে ওইখানে 120 130 এরকম তুলে ফেলতে পারবেন, যেখানে কাটমার্কি 100 উঠে না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ পাওয়া, যে এই এই টপিক থেকে দেখা যাচ্ছে যে কোশ্চেন গুলো আসে, এই এই টপিক আসলে আমার টাচ করে প্রথম থেকে শুরু করে দিতে হবে। তো আপনি শুরু করে দিবেন, আপনার প্রিপারেশনটা শুরু করে দিবেন। দ্যাটস ওয়াই কোশ্চেন অ্যানালাইসিস ইজ ইম্পর্টেন্ট। এরপর আপনি প্রিপারেশনে যখন ঢুকে গেলেন, প্রিপারেশনে ঢুকে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বুক ওয়াইজ আগাইতে হবে। সেটার জন্য আমরা এখানে বলবো, একটা বুক লিস্টের কথা বলবো, এইটার আলাপ আমরা করব সামনে, সেটা ডিটেলসে আলাপ করব। তো প্রিপারেশনটা আসলে আপনি কত দিন নিবেন, কত ইয়ে নিবেন, সেটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটা এক্সাম ক্র্যাক করতে পারতেছেন নাকি এক্সাম ক্র্যাক করতে পারতেছেন না আদৌ। সেই অনুযায়ী প্রিপারেশনটা আপনার চলবে। ঠিক আছে, এটা আসলে সুনির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে কেউই বাইধা দিতে পারবে না যে প্রিপারেশন আসলে ওটুক নিতে হবে, প্রিপারেশন আসলে ওই রকম একটা 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 ওই 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 জিনিসগুলো পড়লেই হয়ে যাবে, এরকম সাজেশন ভিত্তিক প্রিপারেশন আসলে হবে না। বিসিএস এর জন্য আপনাকে কি করতে হবে? বড় আকারে পড়তে হবে। আপনি বাংলা পড়তেছেন, আমার 45তম বিসিএস রিটেন দিতে গিয়ে মনে হয়েছে, আমি যখন বাংলা পরীক্ষা দিচ্ছি আমার মনে হচ্ছে যে বাংলাতে আমার সাহিত্য জ্ঞানের দরকার হচ্ছে, বাংলাতে আমার বাংলাবিদ হয়ে যেতে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে তার একটা বাংলাবিদকে খুঁজতেছে। ইংলিশ এক্সামের দিন আমার মনে হয়েছে যে গ্রামারে এক্সপার্ট এবং মানে
যে ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট এমন একজনকে আমি খুঁজতেছি, ইনস্টিড অফ যে এসে মুখস্থ করে তাকে আমি খুঁজতেছি না। আমার এটা মনে হয়েছে, ম্যাথ পরীক্ষার দিন আমার মনে হয়েছে যে ম্যাথে একটা এক্সপার্ট লোককে আমি খুঁজতেছি। ঠিক আছে। সো আচ্ছা, চ্যাটে মনে হয় অনেকে অনেক কিছু লিখতেছেন, আমি দু একটা কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। জান্নাতুল মাও বলছেন ভাইয়া কোশ্চেন ব্যাংক কোনটা ভালো, আমি বলবো, এগুলো সব বলবো। মুশফিক বলছেন স্যার আপনার স্টাডি রুটিনটা যদি একটু শেয়ার করতেন আমরা আমাদের মতন ওইভাবে একটা বানিয়ে নিতে পারতাম। আচ্ছা, আমার স্টাডি রুটিনটা হচ্ছে কি একটু পাগলাটে টাইপের, আমারটা আমি অবভিয়াসলি শেয়ার করব না। আহ, যেমন যেখানে দিনে 4 ঘন্টা ঘুম থাকে, এটা একটা পাগলাটে টাইপের রুটিন। প্লিজ ডোন্ট ফলো দিস। এটা ফলো করার কোনো মানেই হয় না। ঠিক আছে, এটা আমার আমার অভ্যাস আছে সেই কলেজ লাইফ থেকে, ইভেন এখন পর্যন্ত। কিন্তু এটা শরীরের জন্য খুবই খারাপ, এবং এইভাবে প্রিপারেশন হবে না। তো ওই আমার রুটিনটা আমি শেয়ার করবো না, তবে আপনাদের জন্য আমি একটা ভালো রুটিন সাজেস্ট করতে পারি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রিপারেশনটা আপনি কতদিন নিবেন সেটা আসলে কেউ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করতে পারবে না, বিশেষ করে 47 50 বিসিএস এর পর তো মোটেও পারবে না। তবে আপনাকে কি করতে হবে, প্রিপারেশন এমন ভাবে নিতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি আপনি যেন নিজের এক্সপার্টনেসটা তৈরি করতে পারেন। দিস ইজ আ মাস্ট। ঠিক আছে। মনে করেন অনেকে হচ্ছে গিয়ে ভাই আমি মানে আনফরচুনেটলি, হ্যাঁ আনফরচুনেটলি আমি এই কথাটা ওই যে মোটিভেশন দেওয়া একটা ক্যাডারের মুখ থেকেই শুনছি। আমি এখানে কাউকে আসলে কারো বদনাম করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে উনি উনি খুব টপ একটা ক্যাডার, এবং টপ ওনার পজিশন। ওনার কথা হচ্ছে যে আমি ম্যাথে খুব দুর্বল ছিলাম, তো ম্যাথটা আমি ইয়ে করার জন্য, ম্যাথের আমার দুর্বলতা কাটানোর জন্য আমি যে কাজটা করছি, সে কাজটা হচ্ছে যে আমি জিকে খুব ভালোভাবে পড়ছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেক ভালো মার্ক তুলে ফেলছি, ইভেন আমি ম্যাথ প্রিলিতে অ্যান্সারই করি নাই। মানে এমন গর্বের সাথে কথাটা বলতেছে, আমি জানি না এটা আসলে 40, উনি যদি আসলে 45th বিসিএস দিতেন, 46 বিসিএস দিতেন, কিংবা বর্তমানের 47 50 বিসিএস এর মতন কঠিন বিসিএস গুলো দিতেন, তাহলে উনি আসলে এই কথাটা কাউকে গাইডলাইন দেওয়ার বা মোটিভেশন দেওয়ার সাহস করতেন কিনা আমি আসলে আনফরচুনেটলি আমি জানি না। তো আপনারা যখন কারো থেকে মোটিভেশন বা গাইডলাইন নিবেন, তখন এই কথাগুলোর ব্যাপারে একটু একটু সতর্ক থাকবেন যে আসলে আপনার প্রিপারেশনটা যেন কারো মোটিভেশনের ধান্দায় আপনার প্রিপারেশনটা যেন ডাউন না হয়। সো প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি নিজেকে এক্সপার্ট করে তুলুন। এখন আমি আপনাকে এটা চাপ দিব না যে আপনি হচ্ছেন গিয়ে ম্যাথে দুর্বল, এখন আপনি ম্যাথে নিজেকে মানে 30টার ভিতরে 30টা, 35টার ভিতরে 35টা পায়রা ফেলবেন। এটা আমি আপনার থেকে চাচ্ছি না, কিন্তু 30টার ভিতরে আপনি এখন 10টা পারেন না, 30টার ভিতরে আপনি 20 25টা পারবেন, এভাবে আপনি একটু প্লিজ আপনার নিজেকে গড়ে তোলেন। সেম কথা ইংলিশের জন্য, সেম কথা বাংলার জন্য, সেম কথা জিকের জন্য। প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি আসলে এক্সপার্টনেস জরুরি। একটা সাবজেক্ট ধরে আমি ওই সাবজেক্টে অনেক বেশি মার্ক তুলে ফেলবো, এই ধরনের অ্যানালাইসিস, এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দেওয়াই ভালো। কেননা এত কম্পিটিশন, এত কম্পিটিটিভ এক্সাম হয়ে গেছে, এখানে আসলে আপনি নিজেকে গণ্ডির মধ্যে আবদ্ধ করার কোনো সুযোগ নাই। এরপর প্রিপারেশনটা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি বিভিন্ন এক্সাম দেন। এক্সাম দেওয়ার আগে এই যে প্রিপারেশনটা কমপ্লিট হয়েছে কিনা, কিংবা প্রিপারেশন নিতে আপনার অনেক আসলে কষ্ট হবে, অনেক কিছু আপনার মনে হবে যে আমি এই জিনিসটা পড়বো, আপনার মনে হবে মাঝে মাঝে এমনও মনে হয়, আমার নিজের মনে হইতো যে ধুর কি পড়তেছি, পড়ালেখা ছাড়ে দেওয়ালে খুব ভালো লাগতো। এবং দিস ইজ মানে এটা একটা কমন একটা মানে জিনিস। এবং বিশেষ করে যখন রাত যত গভীর হবে, আপনার এই টেনশন, এই এই চিন্তা ভাবনা, এই কষ্টটা আরো বাড়বে। সো আপনি এটার জন্য যে কাজটা করতে পারেন, আমরা একটা দাওয়াত দিচ্ছি দাওয়াতের মতন, সেটা হচ্ছে যে বিদ্যাচাষী ক্যারিয়ারের পক্ষ থেকে আমরা 51তম বিসিএস লিখিত প্লাস প্রিলির একটা কম্বাইন্ড ব্যাচ চালু করছি। সেই ব্যাচটাতে আমরা একটা ইউনিকনেস বজায় রাখা আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে চালানোর চেষ্টা করব। আমি বলবো না যে আমি আপনাকে চান্স পাওয়ায় দিব, আমি আপনাকে বলবো না যে আপনি এখানে আসলেই ক্যাডার হয়ে যাবেন, মাস্ট হবেন, এভাবে অন্য কোচিং সেন্টারের মতন আমি অ্যাডভার্টাইজ করবো না। আমি বলবো যে নামমাত্র দামে আমি যেমনটা করি সবগুলো কোর্সেই, অন্যান্য সকল কোর্স, এখানে আমাদের যদি আরো এক্স স্টুডেন্ট থাকেন তারাও বুঝবেন, যেটা করি যে নামমাত্র একটা দামে অলওয়েজ এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি, সর্বোচ্চ সার্ভিসটা আমরা দেওয়ার চেষ্টা করি, যেই সার্ভিসটা হবে অন্য কোনো কোচিং সেন্টারের সাথে কম্পেয়ার আসলে করতে চাই না, করলে হয়তো কোয়ালিটির দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে তারা আমাদের ধারে কাছেও হয়তো আসতে পারবে না। এবং সব মানে আমাদের মেইন মোটিভ হচ্ছে আপনাকে মোটিভেট রাখা, আমাদের মেইন মোটিভ হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে গাইড করা। সো এই প্রিপারেশনের জায়গাটায় আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ইভেন
এই যে এক্সাম যেটা, সেখানেও আমরা কিছু এক্সাম নিয়ে দিব, এবং এক্সামে আপনাদের কিছু দুর্বলতা থাকবে, সেই দুর্বল দিকগুলো আপনাদের ফুটে উঠবে। তবে এখানে এক্সামটা আমি আসলে ওই কারণে লিখি নাই, এক্সামটা আমি মেনলি লিখছি আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করবেন, 9th গ্রেড, 10th গ্রেড বা 13th গ্রেড, যেটাই হোক না কেন। তো সেই পরীক্ষাগুলো এক্সামগুলো অ্যাটেন্ড করে আপনার নিজের কিছু মানে আপনার 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 প্রস্তুতিতে কিছুটা আহ মানে ল্যাক আছে, সেই জিনিসটা আপনি একটু এখান থেকে এক্সাম গুলো থেকে এনশিওর হতে পারবেন, ওই জায়গা নিয়ে আপনি আরো কাজ করবেন। আপনি কি কাজ করবেন? আপনি এক্সাম গুলো কি ভুল হচ্ছে, কি ইয়ে হচ্ছে, সেই ভুলগুলো নিয়ে, সেই ল্যাকিংস এর জায়গাগুলো নিয়ে আপনি কোশ্চেন অ্যানালাইসিস এর সাথে মিলাবেন। এবং সেই কোশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে যদি দেখা যায় যে সেই টপিক গুলো থেকে বিসিএস এ অনেক বেশি কোশ্চেন আসতেছে, কিংবা বিসিএস এর পরীক্ষা দিয়ে আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস এর সাথে অন্য বিসিএস এর সাথে ম্যাচ করেন, সেই ক্ষেত্রেও আপনি নিজের যেই দুর্বল দিকগুলো আছে সেগুলো নোট ডাউন করে ফেলতে পারবেন। তো এটা একটা সার্কুলার প্রসেস, এটার আঙ্গিকে আপনাকে আগাইতে হবে। এরপর চলে আসেন আমরা কিছু বুক লিস্টের কথা বলি, যেন আপনাদের কাছে সহজ হয়। আমি আসলে বুক লিস্টটা নিছি এই কারণে যেন আপনাদেরকে একটু বিস্তারিত ভাবে গাইড করতে পারি। বুক লিস্ট দিয়ে দিব, দিয়ে দিলে তো আপনি দেখাই ফেললেন, মানে ওই ওই অনুযায়ী আপনি বই কিনা পড়া শুরু করে দিলেন, কিন্তু ওইটা আসলে গাইডলাইন হলো না। ঠিক আছে, অনেকে বুক লিস্ট দেয়, হ্যাঁ 100টা বইয়ের নাম লেখে, ওগুলা বই কিনতে গেলে হচ্ছে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে। তো কম বই কিনে, এবং আপনি সবচেয়ে মানে কিনার ব্যাপারে চাইতে বড় কথা হচ্ছে পড়া শেষ করা। আমি কিনলাম কিন্তু পড়তেই পারলাম না, তাহলেও হলো না। সো এমন ভাবে আমরা দেওয়ার চেষ্টা করব যেন আপনি ওই জিনিসগুলো পড়াও শেষ করতে পারেন, এবং নিজেকে প্রপার ওয়েতে চালাইতেও পারেন। তো আমি একটু ব্যাখ্যা করে দিব। বুক লিস্টের মধ্যে ডাইজেস্ট, একটা ভালো মানের ডাইজেস্ট আপনি নিতে পারেন। অনেক ডাইজেস্ট আছে বর্তমান বাজারে, খুবই ভালো ভালো ডাইজেস্ট আছে। তো সেখান থেকে একটা ভালো মানের ডাইজেস্ট আপনি নিয়ে নিবেন, এটা খুবই জরুরি একটা বিষয়। এটার কথা আমরা সামনেও, এই আলাপটা সামনেও করব। ডাইজেস্ট নেওয়ার সবচেয়ে জরুরি দিক হচ্ছে কিছু কিছু পড়া আছে যে হয়তো আপনি শেষ করতে পারবেন না, কিছু কিছু পড়া আছে যে মেইন বুক থেকে আপনি আর আর পড়তেই মন চাবে না, সেই জায়গাটা থেকে আপনি এই ডাইজেস্টের হেল্প নিয়ে অ্যাটলিস্ট কাভার করতে পারবেন। রেফারেন্স বুকের চাইতে তুলনামূলক এই দিকটা বেটার হবে। গত বাংলা পরীক্ষার প্রশ্নটা অনেক ভালো লেগেছে। গত বাংলা পরীক্ষার প্রশ্নটা অনেক ভালো লেগেছে, আপনার কথাটা আমি বুঝতে পারি নাই যদিও। আহ জান্নাতুল মামা, কোনটা ভালো, জাকিয়া বেগম ডিজি এর জন্য রাইটার বলে দেন। আচ্ছা, আমি পার্সোনালি আসলে যদি বলি, আহ আমি প্রিসেপ্টর ডাইজেস্টটা দেখছি, প্রিসেপ্টর ছাড়াও অ্যাসিউরেন্স এর একটা ডাইজেস্ট আছে, ওইটাও ভালো। তো ভালো মানের ডাইজেস্ট আপনি আসলে বাজারে গিয়ে দেখবেন যে, মানে অ্যানালাইসিস করবেন, আপনার কাছে যেটা মনে হয় যে এটা একটা সুখ পাঠ্য হবে, তাহলে ওই ডাইজেস্ট আপনি পিক করবেন। তো এভাবে একটা ডাইজেস্ট আপনি নিবেন। এবং এরপর একটা জব সলিউশন আপনাকে নিতে হবে। জব সলিউশনের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, আপনি টপিক ভিত্তিক জব সলিউশন নিবেন। জব সলিউশন ধরেন গদ বাঁধা, প্রফেসর যেই কাজটা করে, যে গদ বাঁধা একটা জব সলিউশন তারা নিয়ে দেয়। তো আবার আবার কি করে যে একটা পরীক্ষার প্রশ্ন পুরোটাই দিয়ে দেয়, উত্তর সহ দেখ আর যাই দেখ, ব্যাখ্যা সহ দেখ যাই দেখ, মানে এটা হলো না তো। আপনি তো টপিক ওয়াইজ পড়তেছেন, আপনি একটা টপিক পড়বেন, যে মনে করেন আপনি ইংলিশ গ্রামার পড়তেছেন, আপনি ধরেন পার্টস অফ স্পিচ পড়লেন। এখন পার্টস অফ স্পিচ পড়ার পর আপনি কি করবেন? ওই পার্টস অফ স্পিচ রিলেটেড যেই বিভিন্ন কোশ্চেন গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, সেগুলো আপনি একটু রিভিউ করে ফেলবেন। এটা জব সলিউশন থেকে আপনার করার উদ্দেশ্য, যেন টপিক ভিত্তিক একটা জব সলিউশন কিনবেন। এর জন্য আমি আপনাকে সাজেস্ট করি ক্র্যাক অথবা ফ্যানম, আবারও বলতেছি ক্র্যাক অথবা ফ্যানম, এই দুইটা বই আপনি লাইব্রেরিতে গিয়ে ঘাটবেন, যেটা আপনার কাছে পছন্দসই মনে হয়, সুখ পাঠ্য মনে হয়, সেটাই আপনি নিয়ে ফেলবেন। এরপর চলে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, নিউজ পেপার। এটা নিয়ে অনেকের বাড়াবাড়ি আছে, এটা নিয়ে অনেকের ছাড়াছাড়ি আছে। তো আমরা এখানে বাড়াবাড়িও করতে চাই না, আমরা এখানে ছাড়াছাড়িও করতে চাই না। আমরা ততটুকুই নিতে চাই যতটুক আমার দরকার। নিউজ পেপার মানে আসলে পত্রিকা ধইরা, ওই যে প্রথম আলো পত্রিকা, ওই যে ঢিল মাইরা মাইরা যে হকাররা দিয়ে যাবে, তারপর ওগুলা থেকে পড়া লাগবে, এটা আমি মনে করি না। এটা আমি বাড়াবাড়ি মনে করি, 2-3টা পেপার রাখা, পেপার ধইরা 2-3 ঘন্টা পড়া, এটা আমার কাছে মানে টাইম কনজিউমিং ব্যাপারও মনে হয় খুবই, মানে এটা রেগুলার কন্টিনিউ করা বেশ টাফ মনে হয়। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজ পেপারের যে নিউজ গুলো আছে সেগুলো আপনার মাথায় রাখা, যে আমার রিসেন্ট কাহিনীগুলো এগুলো হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপারের এডিটোরিয়াল পোর্শনটা। আমি এই কথাটা বারবার বলি, এডিটোরিয়াল পোর্শনটা পড়লে আপনার বেশ অনেকগুলা লাভ। একটা লাভ হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়ে যাবে। আরেকটা লাভ হচ্ছে আপনি যদি ইংলিশ এডিটোরিয়াল পড়েন, আপনার ইংলিশের নলেজ বাড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এডিটোরিয়াল পড়লে
এডিটোরিয়াল লেখার উপর বাংলাতে 20 মার্কের একটা চিঠি আসে, ইংলিশেও আসে 20 মার্কের। তো এই 20, 20, 40 মার্কেরও একটা প্রিপারেশন হয়ে যাবে। আপনি আসলে এডিটোরিয়াল কিভাবে লেখে সেই জিনিসটা বুঝতে পারতেছেন এখান থেকে। কাজেই আমি আপনাকে বলবো যে নিউজ পেপারের এডিটোরিয়াল পোর্শনটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাইলে ভাই ভিতরের নিউজ কি পড়বো না? ভিতরের নিউজ পড়ার কি দরকার? আপনি যেখানে ইউটিউব ভিডিও দেখে নিউজ গুলো জানা ফেলতে পারতেছেন, কোনো দরকার আছে? যে কোনো একটা বাংলা চ্যানেলে জানিস, যে কোনো হতে পারে, চ্যানেল আই হোক, আর টিভি হোক, যে কোনো একটা চ্যানেল হোক, হ্যাঁ, বা সময় হোক, সময় খুব ভালোভাবে প্রেজেন্ট করে ওদের ইউটিউব চ্যানেল গুলাতে, সময় বা চ্যানেল 24, যে কোনো একটা মানে হোক, যে কোনো একটা টিভির ইউটিউব চ্যানেল হোক, সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ওই রাত 12টার সময় সেই দিনের যে খবরটা আছে সেই খবরটা আপনি একটু দেখে ফেলেন, তাহলে তো হয়ে গেল। তাহলে তো আপনি পুরা কমপ্লিট পুরা একটা দিনের নিউজ গুলা পেয়ে গেলেন। আপনার পুরা দিন ঘাইটা 2-3 ঘন্টা নষ্ট কইরা ওই কাজ করার দরকার আছে, যে এই কাজ আপনি মাত্র 15-20 মিনিটে করতে পারেন? কোনো দরকার নাই। তো সেভ ইউর টাইম, স্মার্টলি সেভ ইউর টাইম। এবং নিউজ পেপারটা আপনি আসলে কিনারও দরকার নেই। আপনি হচ্ছেন গিয়ে ইয়েতে যান, ডেইলি স্টার কিংবা নিউ এজ। আমি আসলে ইংলিশ নিউজ পেপার পড়ার কথা বলি, কারণ ওইখানে আপনার ইংলিশ নলেজটাও স্মুথ হয়। আর সবচেয়ে বড় কথা, এটা আমি গতকালকেও বলছি আমার একটা লাইভের মধ্যে, যে আপনি প্রথম আলোর কথা যদি বলেন, সেটা প্রথম আলোর পাঠক হচ্ছে চায়ের টং দোকানে বিড়ি ফুকতে ফুকতে পায়ের উপর পা তুইলা একটা লোক, সেও এটার রিডার। সো ওইটার টোন, ওই পেপারের টোনটা ওইভাবেই যাবে। আর ডেইলি স্টারের রিডার কারা? একটা এলিট ক্লাসের লোকজন। সো ওই টোনটা অন্যরকম। এই জন্য বাংলা পেপার পড়ার চাইতে ইংলিশ পেপার পড়া বেটার। এদিক থেকেও বেটার যে লেখার কোয়ালিটি ভালো, এদিক থেকেও বেটার যে ইংলিশটা আপনার কাভার আপ হয়ে যাচ্ছে। সো আপনি এভাবে নিউজ পেপার গুলো পড়েন। আমি এখানে আসলে বেশি কথা বলার দরকার ছিল না, কিন্তু এটা নিয়ে অনেকের অনেক বাড়াবাড়ি আছে, অনেকের অনেক ছাড়াছাড়ি আছে। এই জন্য আমি একটা ভারসাম্যপূর্ণ কথা বলে দিলাম। এটার পাশাপাশি ইউটিউব ভিডিওস এর মধ্যে আপনি কিছু ভালো ভালো চ্যানেল দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি মনে হয় ডেইলি স্টার বাংলা, বিবিসি বাংলা, বা বিভিন্ন ডকুমেন্টারি চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো আপনারা দেখতে পারেন। ওই চ্যানেলগুলো দেখলে হবে কি, ওরা একটা টপিক নিয়ে যখন কথা বলে, ধরেন ইরান ইস্যুতে কথা বলতেছে, তো ইরান ইস্যুতে কথা বললে সেই যে আপনার 1979, 78, ওই ইতিহাস থেকে নিয়ে শুরু করে বর্তমান পর্যন্ত যে কাহিনীগুলো আছে সেগুলো ডিসক্রাইব করা, এগুলো থেকে কি করতে পারে, সেই ধরনের ব্যাপার স্যাপার, বা ইউএস এর সাথে সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে, এই সবগুলা জিনিস নিয়ে টোটাল একটা মানে ডিসক্রিপশন ওই ভিডিওগুলোর মধ্যে থাকে। সো প্লিজ ফলো দ্য চ্যানেলস। যেই কাজটা আপনি আসলে মানে এক এক ঘন্টার মধ্যে করতে পারবেন, সেটার জন্য তো 5-6 ঘন্টা নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক না? ওকে ফাইন, এবার আমরা সাবজেক্ট ভিত্তিক একটু কথাবার্তায় চলে আসতে চাই। আপনাদের কিছু কোশ্চেন আমি দেখবো। আহ আপনাদের কিছু কোশ্চেন আমি দেখবো। কোশ্চেন অনেক বেশি হয়ে গেছে, এর জন্য প্রথম দিকের কোশ্চেন গুলো আসতেছে, শেষের দিকের কোশ্চেন আমার টাইনা নিয়ে আসতেছে হচ্ছে। জব সলিউশন কোনটা ভালো হবে? জব সলিউশনের কথা আমি বলছি যে ক্র্যাক অথবা ফ্যানম, আপনার কাছে যেটা ভালো মনে হয়। সাকিব আহমেদ ভাই বলছেন কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে গুছিয়ে পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স এর আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এর নাম নেই নাই না। কারেন্ট অ্যাফেয়ার্স এর পরিবর্তে আপনি ওই যে আমি যেটা বললাম, সেটা হচ্ছে যে আপনি ডেইলি নিউজটা কিন্তু পিক করতে পারতেছেন, ঠিক আছে? সো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে যাওয়া এটারও খুব একটা দরকার নাই। আমি জীবনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি নাই, এবং আমার মনে হয় না কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার খুব দরকার আছে। আমি এটা বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনালের মধ্যে এটা সাজেশনটা আবারও বলবো, আবারও রিপিট করব। এবং এটার বিকল্প হিসেবে আসলে কি করা যায়, কি করলে আরো টাইম সেভ হবে, সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আপনি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করতেন? আমি যেটা কথা বললাম অলরেডি, সেটা হচ্ছে যে ডেইলি স্টার বাংলা, বিবিসি বাংলা, তারপর সময় টিভিরও কিছু কিছু ইয়ে ভালো, তারপর আরেকটা হচ্ছে দি বিজনেস স্ট্যান্ডার্ড। এই জিনিসগুলো খুব ভালো, মানে এই চ্যানেলগুলো আমার কাছে বাংলা চ্যানেলগুলোর মধ্যে খুব ভালো মনে হয়েছে। এটা ছাড়া আপনারা আল জাজিরা দেখতে পারেন, আল জাজিরা ইংলিশ, ওদের ডকুমেন্টারি গুলাও খুব ভালো। আর আমার কাছে একটা সাংবাদিকের দারুণ লাগে, মেহেদী হাসান, আপনারা চিনেন কিনা? এই প্যালেস্টাইন ইস্যুতে কিন্তু উনি খুবই বড় একটা ভোকাল ছিল। তো ওনার কিছু ইন্টারভিউজ আপনারা দেখতে পারেন, তাহলে উনি এত ইনফরমেশন দিবে। আমি খুব তাড়াতাড়ি কথা বলি, হয়তো আমার চাইতে হয়তো 3-4 গুণ বেশি স্পিডে আর কি ওই ভদ্রলোক কথা বলতে পারে। যাক। আচ্ছা, শিহাব শিকদার বলছেন যে স্যার প্লিজ শেয়ার ইউর রুটিন ওয়েন পসিবল। আচ্ছা, রুটিন আমার মনে হয় শেয়ার করা উচিত না, আমি এটার কারণ বলছি অলরেডি। বইয়ের A to Z কি মুখস্থ রাখতে হয় ভাই? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। আপনার বইয়ের A to Z মুখস্থ রাখতে হয় না। এটার জন্যই তো ধরেন আমরা গাইডলাইন নিয়ে আসি।
আপনার দ্বারা তো বই লিস্ট ধরায় দিলেই হয়ে যায়, তো যে এই বই পড়েন তাহলেই হয়ে যাবে। বইয়ের কিছু কিছু জিনিস পড়া লাগে, কিছু কিছু জিনিস বাদও দেওয়া লাগে। এটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমি কতটুকু পড়বো তার চাইতে ওই যে কোশ্চেন অ্যানালাইসিস এর কথাটা বলছি না, কোশ্চেন অ্যানালাইসিস এর আলাপটা করছি, সেই কোশ্চেন অ্যানালাইসিস এর আলাপের মধ্যে আসলে ওইটাও আছে, যে আমি কি পড়বো তার চাইতে জরুরি হচ্ছে কি কি জিনিস আমি বাদ দিব। ঠিক আছে, এটা হচ্ছে খুবই জরুরি। যেমন মনে করেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করেন জাফর ইকবাল, এখন এই লোকের কথা কিন্তু সব বইয়েই আছে, সব বাংলা বইয়েই আছে, যেই বাংলা বই আপনি কিনেন। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনি কোশ্চেন অ্যানালাইসিস করেন, মন চায় আপনি ব্রেইন অ্যানালাইসিস করেন, ওই লোকের থেকে কিছু আসবে বর্তমান হিসাবে? কিছুই আসবে না। সো কোশ্চেন অ্যানালাইসিস এটাই, যে ওইটা আপনি বাদ দিবেন ওই পোর্শনটা, কিংবা নির্মলেন্দু গুণ আপনি বাদ দিবেন। যেমন আহ এটা যদি আরো 2-3 বছরের আগের আলাপ হইতো, সেক্ষেত্রে আমি বলতাম যে আপনি ফরুক আহমেদ হয়তো কোনো কোশ্চেন আসবে না, ফরুক আহমেদ আপনি বাদ দিয়ে রাখেন। ঠিক আছে। তো এই এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, যে কি জিনিস আপনি পড়বেন, কি কি জিনিস আপনি বাদ দিবেন, এবং এই যে কি কি জিনিস আপনি বাদ দিবেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বেশি পইরা খুব বেশি বিদ্বান হওয়ার দরকার নাই, যে জিনিস আমার পরীক্ষাতেই আসবে না। আচ্ছা, আমরা সাবজেক্ট ওয়াইজ কথা বলবো। বাংলা, বাংলা আমরা প্রিলির জন্য যে এটা পড়বো। আচ্ছা, চ্যাটের আরেকটা কোশ্চেন আমরা নিয়ে আমরা আমাদের মেন আলোচনায় ঢুকি। ক্লাস রেকর্ড কি প্রোভাইড করা হবে? অবভিয়াসলি ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে। ইফাত, সাবিরা, ঈশা, অবভিয়াসলি ক্লাস রেকর্ড অবভিয়াসলি প্রোভাইড করা হবে, ক্লাস লেকচার প্রোভাইড করা হবে, সবকিছু প্রোভাইড করা হবে। এগুলো আপনাদের জন্য, আপনাদেরকে দিব না তো কাদেরকে দিব? নিজের হাতে মানে মুষ্টিবদ্ধ করে রাখবো নাকি? আচ্ছা, আহ বাংলার কথা যদি বলি, বাংলা প্রিলির জন্য আমার কাছে মনে হয়েছে আপনারা অগ্রদূত বাংলা এই বইটা পড়তে পারেন। এই বইটা সাহিত্য পোর্শনও পড়বেন, ব্যাকরণ পোর্শনও আপনারা পড়তে পারেন। আমার কাছে খুবই গোছালো মনে হয়েছে। এখানে টপিক দেওয়া আছে, ইভেন এই বইটা পড়লে আপনার জব সলিউশনও ধরার দরকার নাই। আপনি বইয়ের টপিক পড়লেন, টপিকের পরপরই কোশ্চেন গুলো পেয়ে যাবেন, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো। তো অগ্রদূত বাংলা বইটা খুবই দুর্দান্ত, এটা পড়তে পারেন। অথবা এটা যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে, অথবা কিন্তু অথবা আপনি সৌমিত্র শেখরের বইটা পড়তে পারেন, দুইটা এট এ টাইম দরকার নাই। সৌমিত্র শেখরের বইটাও খুবই দুর্দান্ত, আপনারা যে কোনো একটা বই আসলে পিক করতে পারেন। আর রিটেনের জন্য আপনাকে একটু ডিটেলসে গিয়ে প্রিপারেশন নিতে হবে। যেহেতু আপনি প্রিলি এবং রিটেনের একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে চান, এজন্য অগ্রদূতের প্রিলি টাইপের একটা বই আছে। প্রিলি টাইপের বইটাও অনেকটা রিটেনের একটা ভাইব আছে, আর রিটেনের বইটা তো রিটেনের ভাইব আছেই। তো সেখানে আসলে খুবই পড়তে খুবই সুখপাঠ্য মনে হবে বলে আমার পার্সোনালি মনে হয়। এই জন্য আপনি অগ্রদূত লিখিত বাংলা বইটার সাথে একসাথে মিলায়ে এই অগ্রদূতময় বাংলা করে ফেলতে পারেন আর কি। এই অগ্রদূতের যিনি রাইটার, উনি তো আমাকে আসলে ইয়ে দেওয়া উচিত, একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত, যে এতগুলো মানুষের সামনে আমি হচ্ছে গিয়ে ওনার বইটা এত প্রচার করে দিচ্ছি। যাই হোক, আমার কাছে ভালো জিনিস ভালো লাগে। তো আপনারা এটা দেখতে পারেন আর কি। হ্যাঁ, অগ্রদূতের বইগুলো খুব ভালো। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে উত্তরণের বইগুলো রাখতে পারেন। উত্তরণ কি করে, যত ভালো ভালো বইয়ের ভালো ভালো পোর্শন আছে সেই জায়গাগুলো থেকে কপি করে নিজের বইয়ে পেস্ট করে নিয়ে আসে। আহ মানে ডিজিটাল চুরি ওইভাবে বলা উচিত না, মানে যাই হোক কপি পেস্ট করে। এখন ওই আপনি উত্তরণের গাইড গুলো আপনি রাখতে পারেন সেক্ষেত্রে, ওগুলোও খুব ভালো হবে। আচ্ছা, তো অগ্রদূত আপনি পড়বেন। অথবা আপনি যদি অগ্রদূত পড়তে না চান, আপনার কাছে খুব বড় মনে হয়, খুব বেশি ভারী মনে হয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে অ্যাসিউরেন্স বাংলা থেকে আপনি বিগত বছরের সাহিত্যের প্রশ্নগুলো দেখতে পারেন। এটার পাশাপাশি শিকড় থেকে আপনি শিকড় সাহিত্য পাঠ, এটা থেকে আপনি এই সাহিত্য রিলেটেড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে একটু বিস্তারিতভাবে পড়তে পারেন। অথবা শিকড় গ্রন্থ অথবা না, এবং শিকড় গ্রন্থ সমালোচনা থেকে গ্রন্থ সমালোচনা রিলেটেড আইডিয়া গুলো পেয়ে যেতে পারেন। এখানে আপনার সাহিত্যের অনেক পড়াশোনা হয়ে যাবে। কিন্তু আমার কাছে আসলে এত কিছু পড়তে আমি সাজেস্ট করতে চাই না। আপনার অগ্রদূতটাই পড়েন, একটা বই আমি সাজেস্ট করে দিলাম। আর এবার হচ্ছে কি, অনেকে কোশ্চেন করেন যে এরপরে কিন্তু আহ এরপরে ইংলিশ, আমি কিন্তু বাংলা নিয়ে আর কোনো কথা লিখি নাই। অনেকে বলবেন কি, ভাইয়া ভাব সম্প্রসারণ আমি কোন বই থেকে পড়বো? অনেকে বলবেন সারমর্ম ভাইয়া আমি কোন বই থেকে পড়বো? হ্যাঁ, ভাই আপনি বাচ্চা না, সো বি ম্যাচিউর। আপনি ভাব সম্প্রসারণ ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, ভাব সম্প্রসারণ আপনি বানায়া লিখবেন। ভাই কিভাবে লিখবো, কতটুকু লিখবো, সেই জিনিসই আসলে গাইডলাইন আমরা দিব। ঠিক আছে, সেই বিষয়ে আমরা ডিটেলস গাইডলাইন দিব। আমি একটা সংক্ষিপ্ত গাইডলাইন আমার ফেসবুক পেজে একটা লাইভের মধ্যে সেই জিনিসগুলো বলছি, সেখানেও আপনারা দেখতে পাবেন, তবে সেটা খুব সংক্ষিপ্ত। তবে আমরা ধরে ধরে যে গাইডলাইনটা, সেটা আমাদের পেইড কোর্সে ইনশাল্লাহ
দেওয়ার চেষ্টা করবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, যে সাহিত্যের কোশ্চেন গুলো আসলে কতটুকু লিখবো, প্রেজেন্টটা আসলে কিভাবে করব, সেই জিনিসগুলো নিয়েও আসলে আসলে একটা লাইভে তো আর ওগুলো নিয়ে আলোচনা করা যায় না। এই জন্য আমরা আমাদের যে পেইড কোর্সটা আছে কম্বাইন্ড ব্যাচে, সেখানে এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এটার পাশাপাশি বাংলা পড়তে গেলে আপনারা সাহিত্যের মধ্যে যেই ঝামেলাটা পড়বেন সেটা হচ্ছে যে মনে থাকে না। তো সেগুলো কিভাবে খুব সহজে মনে রাখানো যায়, সেই ট্রিক্স গুলো আমরা শিখাবো, যেন প্রিলিতে আপনি খুব ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারেন এবং আপনি যেন কম ভুলে যান, সেই ব্যাপারেও আমরা আপনাকে মেন্টরশিপে রাখবো। আচ্ছা। এটা বলার আগে রচনার কথাও বলি। রচনাটা হচ্ছে কি আপনার, রচনা বলি অথবা এই সাহিত্যের কোশ্চেন গুলো লেখার বলি, আপনার লেখার মধ্যে একটা সাহিত্যিক ঢং নিয়ে আসার চেষ্টা করেন। রচনা মুখস্থ করার চিন্তা মাথা থেকেই বাদ দিয়ে দেন, ওইটা কমন পড়বে না জীবনেও। রচনা নিয়ে আমি আমার একটা ডেডিকেটেড একটা ভিডিও আছে, অনেকে দেখতে পারেন, অথবা না দেখলে আমার পেজ থেকে দেখে নেবেন। সেখানে আমি বেশ কিছু কথা বলছি যে কিভাবে ইউনিক স্টাইলে আসলে রচনা লেখা যায়। আমরা ওইখানে যেমন বলছি যে ইউনিক স্টাইলের রচনা লেখার কৌশল, আমরা হয়তো 10টা রচনা বা 5টা রচনা পিক করে নিয়ে, ইউনিক নামের রচনা পিক করে নিয়ে, ধরেন 5টা রচনা আমরা পিক করে নিয়ে হয়তো একটা ক্লাসের মধ্যে বলবো যে এই এই পয়েন্ট গুলো এভাবে এভাবে লেখা যায়, ওইভাবে আমরা আপনাদেরকে পেইড কোর্সে হয়তো গাইড করব। আচ্ছা। তো আপনার লেখার মধ্যে একটা সাহিত্যিক ঢং নিয়ে আসেন, এটার জন্য আপনি অনেক বেশি সাহিত্য পড়েন। ব্যাপারটা এমন না যে আপনি হুমায়ুন আহমেদের পুরা হিমু সিরিজ পড়তে বসে যাবেন। এটা এটা কিন্তু দরকার নাই। আপনি কি করবেন, ওই যে আমরা যে রেফারেন্স বুক গুলোর কথা বললাম সেগুলোর মধ্যে সাহিত্য পোর্শন গুলো পড়লেই আপনি মোটামুটি একটা সাহিত্যিক ঢং আপনার মধ্যে চলে আসবে আপনার লেখার মধ্যে। আর আমরা প্রিলি নিয়ে একটু কম কথা বলে ফেলছি। প্রিলির আসলে কম কথা বলারই জিনিস, কারণ প্রিলিতে অনেক ছুটা ছুটা পড়া আছে, ওগুলো একটু কষ্ট করেই খায় ফেলতে হবে, ওগুলো আবার বেশি মনে থাকে না। বাংলায় এটাই সমস্যা যে মনে থাকে না। তো ওগুলো কিভাবে মনে রাখানো যায় সেই ব্যাপারে আমরা ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা মনে হয় বাংলা নিয়ে অনেক কথা বলছি, এবার আমরা একটু ইংলিশে চলে আসি। ইংলিশে প্রিলির জন্য আমার কাছে মাস্টার বইটা খুব সম্ভবত সবাই সাজেস্ট করেন। মাস্টার বইটা খুব সম্ভবত, আমি খুব সম্ভবত বলতেছি কারণ এই বইটা আমি কখনো পড়ি নাই, তবে সবার সাজেশনের মধ্যে আছে। দ্যাটস ওয়াই মাস্টার বইটা দুর্দান্ত। আচ্ছা, এখন আমার কথা বলি, আমি আপনাকে কি কি সাজেস্ট করব। আমি আপনাকে সাজেস্ট করব হলুদ রঙের ক্লিপস টোফেল বইটা। ওইখানের জাস্ট আপনার গ্রামাটিক্যাল পোর্শন গুলো আপনি পড়বেন। এটার পাশাপাশি টিজি ফিটিকেটস এর কমন মিস্টেক ইন ইংলিশ, ওই বইটা আপনারা পড়বেন। সেখানে আমরা আসলে যে কত কমন কমন মিস্টেক করি সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। সেইগুলা থেকে আসলে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, কারণ ইংলিশ হচ্ছে গিয়ে, ইংলিশ ইজ অল অ্যাবাউট এক্সেপশনস। এক্সেপশন থেকে আপনার কোশ্চেন দেয়। তো ওই এক্সেপশন কিংবা কমন মিস্টেক ওগুলো থেকেই দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন আসলে চলে আসছে। তো এই জন্য এই দুইটা বই আপনার একটু ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে আপনি যে কোনো একটা ভালো মানের ডাইজেস্ট আপনি পড়েন, এবং ডাইজেস্টের পাশাপাশি আপনি একটা জব সলিউশন পড়েন। জব সলিউশন পড়বেন দুইটা কারণে, একটা হচ্ছে গিয়ে ক্লিপস্টোফেল বলেন, ফিটিকেটস বলেন, ডাইজেস্ট বলেন, সবগুলো থেকে আপনি গ্রামাটিক্যাল রুলস পড়ছেন, কিন্তু প্র্যাকটিস দরকার। আপনি আসলে পারেন কিনা সেটা আসলে বুঝার জন্য আপনার একটা উপযুক্ত প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসটা আপনার জব সলিউশন থেকে হবে, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক মুখস্থ জিনিস আছে। মুখস্থ জিনিসের ভিতরে আছে সিনোনিম, মুখস্থ জিনিসের ভিতরে আছে অ্যান্টোনিম, মুখস্থ জিনিসের ভিতরে আছে ওয়ার্ড মিনিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর আপনার কি বলে ওটারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস। এই মুখস্থ জিনিসগুলো আপনি কি বই থেকে পড়া শুরু করবেন না, এগুলোর জন্য আপনি শুধু জব সলিউশন পড়বেন। ভাই আমি এখানে একটু কথা বলি, যেহেতু আমি বিসিএস এর গাইডলাইন দিতে বসছি, এজন্য আমি একটু বিসিএস নিয়েই কথাটা বলতেছি। এজন্য বিসিএস এর ব্যাপারেই আমি একটু কথা বলি আপনাকে, যে বিসিএস এর জন্য কোনো জিআরই লিস্ট পড়া লাগে না। বিসিএস এর জন্য স্মার্ট ওয়ার্ড বইয়ের কোনো লিস্ট পড়া লাগে না। বিসিএস এর জন্য সাইফুডস গাইড কিনা অনেকগুলা ওয়ার্ড মুখস্থ করা লাগে না। ঠিক আছে, এই কথাগুলো যত তাড়াতাড়ি মাথার ভিতরে ঢুকাইতে পারবেন, তত সহজ হবে আসলে আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা। আপনার প্রিপারেশন মানে হয়তো 70% আপনার প্রিপারেশন আমি কমায় ফেলছি এই কথাগুলো আপনার মাথায় যদি ঢুকে। কি করা লাগে না, কোনো জিআরইর লিস্ট, ওই যে 815 ওয়ার্ডের লিস্ট বা 1000 ওয়ার্ডের লিস্ট, জিআরইর লিস্ট, ওটা মুখস্থ করা লাগে না। বিসিএস এর জন্য লাগে না। তারপর আপনার কি করা লাগে না, ওই যে স্মার্ট ওয়ার্ড বইটা ধইরা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করা লাগে না। কি করা লাগে মুখস্থ জিনিসগুলো পারার জন্য, মুখস্থ জিনিসের ভিতরে কি কি ইনক্লুডেড, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ঠিক আছে, স্পেলিং, এগুলোর জন্য একটা
একটাই জাস্ট ওয়ান স্টপ একটা সলিউশন, সেটা হচ্ছে যে আপনি একটু জব সলিউশনটা ঘাইটা, মানে ঘাইটা না, জব সলিউশনটা পড়েন। ঠিক আছে, জব সলিউশন পড়লেই আপনার দেখবেন যে মোটামুটি 70-80% কমন পড়ে যাচ্ছে। আর যে 20% কমন পড়তেছে না ওটা আমি পারবো না, আমার তো 200 পাওয়ার দরকার নাই, আমার পাইতে হবে 100। তো আমি 200 বা 120, যদি কোশ্চেন সহজ হয় 100 থেকে 120, তো এটা পাওয়ার জন্য আমার তো সব পারতে হবে না, সর্বোচ্চ পারতে হবে। তো ওইটার জন্য আমরা জব সলিউশনের দিকে ফোকাসড হব। সো ওইসবের কোনো দরকার নাই। আমরা একটু চ্যাট থেকে কিছু কোশ্চেন নিয়ে নেই। আমজাদ ভাই বলছেন, চিনি ওয়ান অফ মাই ফেভারিট জার্নালিস্ট। ইয়েস, হি ইজ। আচ্ছা, আমরা মনে হয় একটু পিছিয়ে যাই। আহ, 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 আজকের স্লাইডটা কি দিবেন? আচ্ছা, স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই, আজকে স্লাইড দিব। তারপর ওই যে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস যে স্লাইডটা আছে ওটাও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য বাড়ানো, আপনাদেরকে দিব না তো কি করব। এবার ভাই, বিসিএস কোশ্চেন কি রিপিট হয়? বিসিএস কোশ্চেন মোটেও রিপিট হয় না। আপনাদেরকে যারা বলে যে বিসিএস এর করবেন, ওই যে বিসিএস এর কি বলে এটা রে? আরে প্রিভিয়াস কোশ্চেন যেগুলা, কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক শুধু যেটা। আর জব সলিউশন মানে কিন্তু সব জবের কোশ্চেন ব্যাংক। আর বিসিএস কোশ্চেন ব্যাংক মানে শুধু বিসিএস এর কোশ্চেন ব্যাংক। শুধু বিসিএস এর কোশ্চেন ব্যাংক নিয়ে ব্যাখ্যা সহ পড়েন, তাইলে অনেকগুলা জিনিস কমন পড়ে। ওর কথা জীবনে শুনবেন না, মানে ওরে জীবনে ফলো করবেন না, ওর একদম মান ফলো করে রাখেন। ঠিক আছে, বিসিএস এর কোশ্চেন মানে রিপিট হয় না বললেই চলে। বিশেষ করে প্রিলির কথা আমি যদি বলি, প্রিলির কথা, রিটেনে হয়তো সায়েন্সের কিছু জিনিস কমন পড়ে, সাহিত্য, বাংলা সাহিত্যের কিছু জিনিস কমন পড়ে। তবে প্রিলির কথা আমি যদি বলি আম ভাবে, তাহলে ওইভাবে রিপিটেশনের আসলে কোনো সুযোগই নাই। বিসিএস এর স্বতন্ত্র বৈশিষ্ট্য, পিএসসির স্বতন্ত্র বৈশিষ্ট্য তো এই জায়গাটাতে। অন্যান্য জবগুলোতে জব সলিউশন মুখস্থ করে গেলে, প্রাইমারি বলেন, এনটিআরসি এ বলেন, এই ধরনের জবগুলো হয়ে যায়, কিংবা অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জবগুলো হয়ে যায়। কিন্তু পিএসসির বা বিসিএস এর অ্যাকচুয়ালি স্বতন্ত্র বৈশিষ্ট্য এটাই যে রিপিটেশনটা হয় না। তো আমি প্রথমে যে কথাটা বলছি, প্রিপারেশনটা স্ট্রং রাখেন। আচ্ছা, আহ আলাকার পাবলিকেশন, কথাটা বুঝি নাই। কুলসুম আক্তার বলছেন, প্রিলি রিটার্ন দুইটাই একসাথে কিনে নিব। এটা কিসের কথা বলছেন বললে ভালো হয়? প্রিলি রিটার্ন দুইটাই একসাথে কিনে, হ্যাঁ, বইয়ের কথা যদি বলেন তাহলে হ্যাঁ, কারণ আমাদের প্রিপারেশন এট এ টাইম নিতে হবে, এই জন্য দুইটাই আসলে কিনতে হবে। প্রি কোর্স আর পেইড কোর্স কনফিউশন লাগতেছে। প্রি কোর্স আর পেইড কোর্সের কনফিউশনের কোনো কারণ নাই। প্রি কোর্স যেটা, সেখানে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে কিছু ক্লাসের মাধ্যমে গাইড করার চেষ্টা করব, আর কিছু সাজেস্ট করার চেষ্টা করব। আর পেইড কোর্স যেটা, সেটাতে হয়তো ধরে ধরে এই এই জিনিস, এই এই এতটুকু পড়তে হবে, এতটুকু বাদ দিতে হবে, সেইভাবে আমরা আপনাদেরকে গাইড করব। কুলসুম আক্তার বলছেন, ম্যাথ ইংলিশ পড়তে ইন্টারেস্ট পাই, কিন্তু জিকে বাংলা পড়তে গেলে অ্যাংজাইটি ফিল করি, এগুলো কিভাবে ভালো লাগা বাড়াবো? আচ্ছা, এগুলো নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, এটা কোশ্চেনটা আমার একটু মাথায় থাকলো। হ্যাঁ ভাই, পেইড কোর্সে কি বই ধরে পড়াবেন? হ্যাঁ, তাই তো বললাম ভাই, মেমোরাইজিং পার্টটাতেই তো প্রবলেম হয়। মেমোরাইজিং পার্টটা, আসলে মেমোরাইজিং পার্ট কি খুব বেশি আসে ইংলিশে? মেমোরাইজিং পার্ট আপনি যদি কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখেন, ওই রকম বেশি কিন্তু আসে না। গ্রামারের পার্ট থেকে যেরকম অনেক বেশি কোশ্চেন আসে, যে গ্রামাটিক্যাল রুলস গুলো আমার খুব ভালো জানতে হবে, মেমোরাইজিং পার্ট কিন্তু ওই রেশিওতে অত বেশি আসে না। এবং জব সলিউশন আপনি যদি পড়েন, ওইখান থেকে 70-80% আমি আপনাকে অ্যাসিওর করতেছি আপনার কমন পড়বে ইনশাল্লাহ। যারা নতুন তারা কি বই পড়বে নাকি ডাইজেস্ট? এটা তো আম ভাবে উত্তর দেওয়া টাফ। আপনার যারা নতুন তাদেরকে বইও পড়তে হবে, ডাইজেস্টও পড়তে হবে। ডাইজেস্ট একটা বই, ডাইজেস্ট একটা বই। তো এটা আসলে আম ভাবে দেওয়া টাফ। ভাই, একটু দ্রুত শেষ করবেন প্লিজ, কালকে পরীক্ষা আছে আসলে। পরীক্ষা থাকলে আপনি রেকর্ডটা পেয়ে যাবেন, আপনি লিভ নিতে পারেন। সবার আসলে আরো ডিটেলস চাচ্ছেন। ভোকাবুলারি না পড়লে কি ফ্রি হ্যান্ড রাইটিং পারা যাবে? অবভিয়াসলি পারা যাবে, যেহেতু আপনি অনেক বেশি নিউজ পেপার এডিটোরিয়াল পড়তেছেন। এবং আমি আপনাকে সাজেস্ট করছি যে ইংলিশে আপনি পড়েন, ইংলিশে আপনি ইউটিউব ভিডিও দেখেন। ইংলিশের অনেক ভোকাবুলারি অটোমেটিক্যালি, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি, ওই ভোকাবুলারি গুলো কিন্তু আপনার আত্মস্থ হয়ে যাচ্ছে। সো ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি বস হবেন, বস। এরপর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কি করব? ফ্রি হ্যান্ড রাইটিং, আচ্ছা, মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে এবার কথা বলি আমরা, কেননা রিটার্ন এর কথায় আমাদের চলে আসছি।
তো রিটার্নের জন্য আমি যেটা প্রথমে সাজেস্ট করবো সেটা হচ্ছে সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশনের জন্য আপনি অ্যাসিউরেন্স ইংলিশ থেকে 4-5টা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তবে এই প্র্যাকটিসটা মানে ম্যান্ডেটরি কিছু না যে অ্যাসিউরেন্স থেকেই করতে হবে। আপনি এআই কেও বললে, এআই কে বললেন যে চ্যাট জিপিটি হোক, সেটা পারপ্লেক্সিটি হোক, আপনি বলবেন যে আহ, আমাকে একটা সিন কম্প্রিহেনশন দাও, সেখান থেকে আমি সলভ করতে চাই, ও দিয়ে দিবে। সো এখান থেকেও আপনি 2-3টা 4টা আপনি আপনার ইচ্ছা মতন প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো এখানে যেটা কথা আমি বলবো যে নিউজ পেপার থেকে আপনি বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা কিছু ভাবানুবাদ প্র্যাকটিস করবেন, এবং প্রচুর পরিমাণে ইংলিশ পত্র পত্রিকা পড়বেন, যেটার কথা আমরা অলরেডি বলেই ফেলছি যে ইংরেজি পত্র পত্রিকা করলে ইংলিশের পাশাপাশি আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিকের প্রস্তুতিও কিন্তু কাভার আপ হয়ে যাবে। আর আচ্ছা, সিন কম্প্রেhenশন নিয়ে আমি একটু কথা বলি। সিন কম্প্রেhenশনটা পারার জন্য, সিন কম্প্রেhenশনের প্রথমে কি থাকে, বেশ কিছু কোশ্চেন থাকে। সেটা কখনো কখনো 5টা থাকে, কখনো কখনো 10টা থাকে। তো সেগুলো লেখার ইউনিক স্টাইল আছে, ইউনিক ঢং আছে। সেগুলো আপনার একটু ঘুরিয়ে লিখতে হয়। আপনি মানে ডিরেক্ট সিনটা থেকেই আপনি কপি করে নিয়ে আসবেন, আপনি ওই প্যাসেজটা থেকেই কপি করে নিয়ে আসবেন, কপি পেস্ট করেই লিখবেন, তবে একটু ঘুরায় লিখবেন। এই কাজটা আপনার করতে হবে। তো আচ্ছা, আপনার স্ক্রিনে কেউ দাগ দিয়েন না, স্ক্রিনে আপনারা যে কি করেন। স্ক্রিনে দাগটা কে দিল? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, আমি বলছিলাম যে আপনার কখনো কখনো দেখা যায় যে 5টা কোশ্চেন আসে, কখনো কখনো 10টা কোশ্চেন আসে। তো আপনি কি করবেন বা কিভাবে করবেন, আপনাকে একটু ঘুরায়া লিখতে হবে। তো এই যে ঘুরায় লেখার যে ইউনিক স্টাইলটা আছে, ইউনিক একটা টেকনিক আছে, সেই টেকনিক নিয়ে আমি অলরেডি একটা ফেসবুক লাইভে আলাপ করছি, আমার পেজেই পাওয়া যাবেন আপনি। এখানে আমরা অত ডিটেলস আলোচনায় যাব না, সেখানে আপনি পাবেন মোটামুটি, সেখানে আমি ডিটেলসে আলোচনা করছি। তবে আমাদের পেইড ব্যাচে ফারাক এটাই হবে যে আমরা হয়তো 1টা 2টা প্যাসেজ পিক করব, সেখান থেকে একটা কোশ্চেন পিক করলাম, এবং সেই কোশ্চেনটা আপনি কিভাবে লিখবেন হাতে ধরে দেখাই দিলাম যে এইভাবে এইভাবে আপনি আপনার লেখাটা স্মুথনেসটা বাড়াইতে পারেন, এবং এভাবে এভাবে লিখলে আপনার লেখার কোয়ালিটি মেনটেন আপনি করতে পারবেন। আমি যেটা সাজেস্ট করি যে ম্যাক্সিমাম মানুষজন যেটা যে কাজটা করে সেটা হচ্ছে যে এক গদ বাঁধা লাইন লিখতে থাকে। তো ওই লাইন না লেখা পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে লেখাটা নিট অ্যান্ড ক্লিন হয়। লেখাটার মধ্যে গ্রামার্টিক্যাল মিস্টেকও কম হয়, গ্রামার্টিক্যাল মিস্টেকের আসলে চিন্তাই করতে হয় না। তো পয়েন্ট পয়েন্ট আকারে, পয়েন্ট পয়েন্টে ইন্ডিভিজুয়াল পয়েন্ট পয়েন্ট আকারে ভেঙে লিখলে খুব ভালো হয়। আপনারা আমার ওই লাইভ ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। আমরা এটার সাথে পাশাপাশি ওইটার লিঙ্কও দিয়ে দিব, আজকে আমাদের গ্রুপেই দিয়ে দিব। আচ্ছা, নিউজ পেপার থেকে আপনি বাংলা টু ইংলিশ কিছু এবং ইংলিশ টু বাংলা কিছু ভাবানুবাদ প্র্যাকটিস করবেন। এটার জন্য বই আসলে খুব একটা কেনার দরকার নাই। আমি একটা সাজেস্ট করতে পারি আপনাকে, প্রথম আলো বা ডেইলি স্টার গুলো কিন্তু বাংলায়ও লেখে, মানে ওদের যে ওয়েব পেজ আছে সেখানে আপনি কিন্তু বাংলা ভার্সনও পাবেন, ওদের ইংলিশ ভার্সনও পাবেন। তো আপনি কি করবেন, বাংলা ভার্সনের একটা নিউজ যেটা ইংলিশ ভার্সনেও অ্যাভেইলেবল, তো সেই 2টা নিউজই আপনি নিবেন। এখন আপনি বাংলা টু ইংলিশ আপনি করবেন নিজে নিজে না দেখা, তারপর আপনি ওই যে মেইন যে বাংলা ওরা করছে ওইটার সাথে একটু মিলান। তো লেখার কিছু ফারাক আসবে, কিছু ল্যাকিংস থাকবে। তো সেইগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেন যে আপনার ওইটার মধ্যে এইটুক ফারাক আছে, ওইখানের কোয়ালিটিটা বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, সেই জিনিসগুলো আপনি একটু ফাইন্ড আউট করেন। আপনি বড় বড় মানে এডিটোরিয়াল আপনি যদি 3-4টা করেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি অনুবাদে বস হয়ে যাবেন। এবং ওয়ার্ড 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 অনুবাদ করার চেষ্টা করবেন না, সেই ক্ষেত্রে 2টা লস। একটা লস হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হয়, কোনো ওয়ার্ডের অর্থ যদি আপনার অজানা থাকে আপনি থাইমা থাকেন, আপনার কলম আর চলে না। আর যদি আপনি ভাবানুবাদ করেন তাহলে কোনো ওয়ার্ডের অর্থ না জানলেও আশপাশের কথা বুঝা মোটামুটি গেস করে একটা লাইন লেখা ফেলা যায়। সো এবং ভাবানুবাদ করলে এবং মানে এক্সামিনার আসলে ভাবানুবাদই চায়। ওনারা আসলে ওয়ার্ড 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 ওইভাবে মিলায় না কোশ্চেনের সাথে, যে এই ওয়ার্ডের অর্থ ও লিখছে নাকি ওইভাবে আমি একটু মিলাই, ওইভাবে কিন্তু মিলায় না। সো ভাবানুবাদ করবেন, এই কাজটা আপনার করতে হবে। এই কাজটা আসলে প্র্যাকটিসটা নিজেরই করতে হয়। তবুও আমরা 1টা 2টা ট্রান্সলেশন আসলে আমাদের ক্লাসে দেখায় দিব, যেভাবে এইভাবে আপনারা বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা এইভাবে আপনি করতে পারেন।
সেই জিনিসটা আসলে অ্যাসিওর করার জন্য আমরা এই কাজটা করব। ধরে ধরে আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। স্পেশালি আমি যদি ক্লাস নেই, এই জায়গাটা আমি একটু ধরে ধরে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব যে এইটা না লেখা এটা লেখা বেটার হয়। এসে এসে আপনি আসলে কি করবেন, এসে ওই বাংলা রচনার মতোই কথা যে এসে আপনি ওই খুব একটা কমন ফেলতে পারবেন না বর্তমান যুগের প্রেক্ষিতে। 47 50 বিসিএস এর কথা আমি যদি বলি, এবং সামনের গুলা যদি এই ঢঙেই চলে, তো এসে খুব একটা কমন পড়বে না। তবে কিছু ভালো ভালো টপিক আছে, সেই টপিকের জন্য ডেটা কালেক্ট করা, কোটেশন কালেক্ট করা, যেটা আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্যও লাগবে। সেই নোটগুলা প্রিপেয়ার করার জন্য আপনি একটু এআই এর হেল্প নিতে পারেন। এআই আপনাকে গুছায়া সেই জিনিসগুলো দিয়ে দিবে। এবং অবভিয়াসলি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ ব্যাপক দক্ষতা অর্জন করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো আপনি কিভাবে করবেন সেই কথা এবার চলে আসি। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার কিছু উপায়। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার প্রথম উপায় আমার কাছে যেটা মনে হয়, আপনাকে অবভিয়াসলি গ্রামার, যে রুলস গুলো আছে, গ্রামাটিক্যাল রুলস গুলো আছে, সেগুলো খুব ভালোভাবে জানতে হবে। সেটা আপনি কিভাবে জানবেন? এই যে এই জিনিসগুলো প্র্যাকটিস আপনি যে করলেন, এই জিনিসগুলো যে আপনি পড়লেন অনেক বেশি, এখান থেকেই আপনার ওই কাজটা হয়ে গেছে। এটা কইরা আপনার কি হবে, লেখায় ইংলিশ আপনি যখন লিখবেন, আপনার গ্রামার ভুল কম হবে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক কম হবে, আপনার বানান ভুল কম হবে। সব দিক থেকেই আপনার লেখার কোয়ালিটি ভালো হবে। এরপর আপনি এই যে নিউজ পেপার পড়ছেন, আমি সেই যে এই সেশনের শুরু থেকে যে চিৎকার করে বলতেছি যে নিউজ পেপার এডিটোরিয়াল ইংলিশে পড়েন, ইংলিশে পড়েন, সেখান থেকে যে আপনার ভোকাবুলারি এনরিচড হয়েছে, সেখান থেকে যে আপনার ইংলিশ ইংলিশটা অনেক বেশি ভালো হয়েছে। আমি যেটা বলি, সবসময় বলি এই কথাটা, যে আপনি যদি ইংলিশে ভালো কথা বলতে চান তাহলে আপনাকে অনেক বেশি ইংলিশ শুনতে হবে। আর আপনি যদি ইংলিশে ভালো লিখতে চান তাহলে আপনাকে অনেক বেশি ইংলিশ পড়তে হবে। তো আপনি যখন নিউজ পেপার অনেক বেশি পড়বেন, তখন আপনার লেখার কোয়ালিটি, লেখার ঢং অনেক বেশি এনরিচড হবে। সো আপনি আসলে প্রিলির প্রিপারেশন নিতে গিয়ে আপনার গ্রামাটিক্যাল জিনিসগুলো আপনি ফিক্স করে ফেলছেন, এবং নিউজ পেপার পড়ার মাধ্যমে আপনি লেখার কোয়ালিটিটা ফিক্স করে ফেলছেন, আপনার ভোকাবুলারি ফিক্স করে ফেলছেন। সো এই দুইটা একটা কম্বিনেশন আপনি যখন লেখার মধ্যে নিয়ে আসবেন, তখন ফ্রি হ্যান্ড রাইটিং আপনি জাস্ট বস হয়ে উঠবেন। এটার পাশাপাশি থার্ড আরেকটা জিনিস লাগবে, যদি কোনো ইনফরমেটিভ জিনিস আসে। যেমন মনে করেন কিসের কথা বলবো, ধরেন ফর এক্সাম্পল আপনার করোনা প্যান্ডেমিক নিয়ে কিছু একটা আসলো, বা করোনা প্যান্ডেমিক নিয়ে আপনি লেখা শুরু করলেন। তো ওই লেখাটা আপনি কিভাবে ভালো লিখবেন? করোনা প্যান্ডেমিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটার অরিজিন কোথায়, এটা কেমনে হয়েছিল, এটাতে মানুষ কেমনে মরছে, কি কি ভাইরাস ছিল, ভাইরাস গুলার কি কি ভ্যারিয়েন্ট ছিল, এটা কত বছর স্টে করছিল, এটার সাথে অন্য আর কোন প্যান্ডেমিক ভালো ম্যাচ করে, ভবিষ্যতে আর কোনো প্যান্ডেমিক আসতে পারে কিনা, এই রিলেটেড বিভিন্ন বা বিভিন্ন সংস্থার যে অ্যানালাইসিস গুলো আছে, সেগুলো যদি আপনার মাথার ভিতরে থাকে, মাথার ভিতরে মাল মশলা যদি আপনার থাকে, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংটা আরো ভালো হবে। কাজে তিনটা জিনিস জরুরি। একটা হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপারে আপনার দক্ষতা থাকতে হবে, যেটা আপনার এই যে প্রিলির পড়া পড়তে গিয়ে হয়ে গেছে। আরেকটা হচ্ছে কি, আপনার ভোকাবুলারি এনরিচড হতে হবে এবং লেখার কোয়ালিটি ভালো হতে হবে, যেটা আপনার নিউজ পেপার পড়তে গিয়ে হয়ে গেছে। আর থার্ড আরেকটা কাজ আমরা যেটা বললাম, সেটা হচ্ছে মাথার ভিতরে মাল মশলা থাকতে হবে, যেটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে। এই পড়াশোনায় আপনাকে হেল্প করবে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। কারণ এগুলা পড়া থাকলে ইংলিশে আপনি অনেক বেশি, ওই যে আমি যে নলেজটার কথা বললাম, আপনার নলেজ, এখানের নলেজটা ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে ফাইন, আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই, অনেক কোশ্চেন আসছে মনে হচ্ছে। আহ মুশফিক ভাই বলছেন ভাইয়া গ্রামার, আচ্ছা আমি মনে হয় কিছু ইয়ে মানে মিস করে ফেলছি। শাওমি বলছে, শাওমি মানে মানে একটা ফেক আইডি। ভাই আপনারা নিজেদের নাম একটু লেখা ফেলেন, তাহলে আপনাদের নাম ধরে যখন বলবো আপনার কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে যে এই ভাই আছেন ক্লাসে। আপনারা একটু কাইন্ডলি নামগুলো একটু এডিট করে সুন্দর ভালো নাম আপনি লিখে দেন। আচ্ছা, ভোকাবুলারির জন্য সাইফুরস ভোকাবুলারি বইটা কেমন হবে? দরকার নাই, কোনো দরকার নাই, এটার কারণ আমি বলছি অলরেডি। শাকিল ভাই বলছেন ইংলিশ রিটেন প্র্যাকটিস করার জন্য কি করা যাবে? আচ্ছা, এখন এতক্ষণ তো তাই বললাম। ইংরেজিতে উইক কিভাবে ইমপ্রুভ করা যায়? পেইড কোর্স মানে আমরা যে এখন পেইড করে অ্যাডমিট হলাম, তাহলে কি আবার না? আরে আরে সানভি শুভ ভাই, আপনি তো বুঝেন নাই, আপনি পেইড করে যদি অ্যাডমিট হন তার মানে আপনি তো অলরেডি পেইড কোর্স থেকেই আসছেন। আচ্ছা, ভাই গ্রামার, বাংলা প্লাস ইংলিশ নিয়ে অনেক প্রবলেমে আছি আমি, ভুলে যাই বারবার। প্র্যাকটিসের জন্য কি কিনবো? আমার কাছে অ্যাপেক্স আছে। আচ্ছা, অ্যাপেক্সটা আমি চিনি না,
তবে একটা ভালো মানের জব সলিউশন আপনি ক্র্যাক বা ফ্যানম এই টাইপের একটা টপিক ভিত্তিক জব সলিউশন থেকে বারবার প্র্যাকটিস করতে পারেন। এলাকার পাবলিকেশনস, ধরলা অগ্রদূতের, আচ্ছা। ভোকাব ইনহ্যান্স করে কিভাবে আগাতে পারি? অনেক অনেক বেশি পড়তে হবে, এটার ব্যাপারেও আমি বলছি। যারা নতুন তাদের পক্ষে কি ডাইজেস্ট পড়ে প্রিলি পাস করা সম্ভব? না, শুধু ডাইজেস্ট, শুধু যদি ডাইজেস্টের কথা বলেন, শুধু ডাইজেস্ট পড়ে প্রিলি ক্র্যাক করা ইম্পসিবল। অনার্সের স্টুডেন্টদেরকে নিয়ে কিছু বলেন স্যার। অনার্স স্টুডেন্টদেরকে নিয়ে বলবো যে এনজয় ইউর স্টাডি অ্যাট ইউনিভার্সিটি লাইফ। আহ এটাই বলবো, আসলে আর কিছু বলবো না। জাকিয়া বেগম বলছেন যে প্রায় 2 বছর থেকে বিসিএস ক্যাডার থেকে পরামর্শ দিতাম কোন বই কিনতে হবে, কি কি পড়তে হবে, মেসেজ করে থাকেন। বিদেশি ক্যারিয়ারে ভর্তি আমার জীবনের সেরা সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এটার আপনার সাথে অংশগ্রহণ করতে পেরে ফিলিং স্যাটিসফাইড। অনেকে বলেন অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করলে মার্ক বেশি পাওয়া যায়, যে ট্রু না, মোটেও ট্রু না। অ্যাডভান্স ওয়ার্ড ইউজ আপনি করতে গেলে আপনার অনেক আননেসেসারি টাইম যাবে, আপনার কোনো দরকার নাই। আপনি জাস্ট আপনার নর্মাল যে ব্যবহারিক যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো আপনি ইউজ করে লেখেন। আপনি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করেন না, আপনি কোনো ঘষা মাজা কাটাকাটি করেন না, আপনি কোনো বানান ভুল করেন না। আপনি হচ্ছেন গিয়ে আপনার কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড খুব একটা ইউজের দরকার নাই। মানে আমার জাস্ট রেগুলার ওয়ার্ড গুলো ইউজ করেই কিন্তু আপনি লেখার কোয়ালিটি খুব ভালো বাড়াইতে পারবেন। আচ্ছা, এমডি আব্দুল কুদ্দুস ভাই বলছেন আসসালামু আলাইকুম, পেড কোর্সের এক্সাম কি ডেইলি হবে? ক্লাস টাইম কাইন্ডলি জানাবেন। ক্লাস টাইম হয়তো রোজার ভিতরে আমরা একটু এরকম রাতের বেলায় নিব 10টার পরে। আর রোজা ছাড়া আমরা ডিটেলস এটা রুটিনটা দিয়ে দিব নে, শাকিল ভাইয়ের কাছে আছে, আমরা রুটিনটা দেখাবো না শেষের দিকে। আচ্ছা, শরীফা বলছেন বিদ্যাচাষী গ্রুপে তো প্রথম আলো বাংলা ভার্সনটা দেয়, যদি এটার সাথে প্রথম আলো ইংলিশ ভার্সনটা। আচ্ছা, প্রথম আলো ইংলিশ ভার্সন তো আপনি নিজেও নিতে পারেন, আপনি নিজেও কিন্তু মানে জাস্ট গুগল ইট, গুগল করলেই কিন্তু জিনিসগুলো আপনার চোখের সামনে চলে আসবে। তো প্রথম আলোর ইংলিশ ভার্সনের চাইতে ডেইলি স্টারটা পড়া বেটার হবে আমার কাছে মনে হয়। ডেইলি স্টার বা নিউ এজ যেগুলো আছে। সিজি 3 এর কম, এটা নিয়ে একটু বলেন। ভাইবা বোর্ডে কি ফেস করতে হয়? কিছুই ফেস করতে হয় না নাইম, কিছুই ফেস করতে হয় না। জানাতুল মামা ভাই, অনার্স সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে যাচ্ছি, এটা কি ভালো ডিসিশন হবে ভাইয়া? এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন। ঠিক আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব নে, আপাতত এটা নিয়ে বিস্তারিত আলাপ না করি ভাইয়া। লিটারেচার পার্ট নিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমজাদ ভাই, থ্যাংক ইউ। লিটারেচার পার্টটা আমি একটু মিস করে ফেলছি, লিটারেচার পার্টটা নিয়ে আমার বলতে হবে। আচ্ছা, লিটারেচার পার্টটা নিয়ে আমি একটু বলে ফেলি। লিটারেচার পার্টটা নিয়ে কথা হচ্ছে যে লিটারেচারের জন্য একটা বই আপনারা পড়তে পারেন, গেটওয়ে অফ ইংলিশ লিটারেচার এমন একটা নামের বই আছে। এই বইটা আপনারা পড়তে পারেন, অথবা ডাইজেস্ট প্লাস জব সলিউশন মিলায় একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন। আমার কাছে মনে হয় পার্সোনালি যে যে আমি যদি 50-এর যে কোশ্চেনটা আসছে সেটার কথা যদি বলি, বেশ কঠিন আসছে ভাই, মানে এত কঠিন। আমার মনে হয় না যে ইংলিশ লিটারেচারের স্টুডেন্টরাও এটা খুব ভালোভাবে আসলে ক্র্যাক করতে পারছে বা ভালোভাবে পারছে সবগুলা। এটা আসলে রিয়েলি রিয়েলি ইম্পসিবল একটা জিনিস। তো এটার জন্য আপনি যত ভালো মানের বই আসলে পড়েন না কেন, আপনি আসলে অত বেশি কমন ফেলতে পারবেন না। এটার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে এই কথাটা, সেটা হচ্ছে যে আপনি মেইন মেইন যে জিনিসগুলো পড়া উচিত, যেমন শেক্সপিয়ারের কিছু ট্রাজেডি আছে, শেক্সপিয়ারের কিছু কমেডি আছে, ট্রাজি কমেডি আছে, বা কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আপনি পড়েন। শুধু শেক্সপিয়ার না, শেলির আছে, কিটসের আছে, এরকম ইম্পর্টেন্ট বেশ কিছু রাইটারের আছে, ওনাদের সবকিছু আপনি পড়ে ফেলেন। তারপর লিটারেসি কিছু টার্ম আছে, এটা আপনি একটু মানে এমন জিনিস পড়েন যে এই জিনিসগুলো খুব কমন। এখন কথা হচ্ছে যে ভাই, কমন জিনিস যদি না আসলে ইংলিশ লিটারেচারের স্টুডেন্টও পারবে না, আপনিও পারবেন না, সো ওরিড হওয়ার কিছু নাই। ঠিক আছে, আমার কাছে এটা মনে হয়েছে যে ইংলিশ লিটারেচার নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। ইংলিশ লিটারেচার যেমন 45 46-এ 10টা 10টা করে আসছে, 47-এও মোটামুটি ইজি আসছে। মানে যদি কেউ জব সলিউশনটা পড়ে, অনেকে কঠিন বলে, কিন্তু আসলে কেউ যদি জব সলিউশনটা পড়ে মোটামুটি ইজি বলবে। তো এটাই আর কি কথা। ডাইজেস্ট প্লাস জব সলিউশন এইভাবে, অথবা গেটওয়ে অফ ইংলিশ লিটারেচার ওই বইটা থেকে আপনারা পড়তে পারেন। তো ইংলিশ লিটারেচার নিয়ে আমি বললাম, এবং এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে, ওরিড হওয়ার কোনো কারণ নাই। যারা অনার্স ফোর্থ ইয়ারে আছে তারা কিভাবে প্রিপারেশন নিলে ভালো হয়? এটা আসলে ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, এটা নিয়ে আলাদা ভিডিওতে বলবো। ইংলিশ গ্রামারে উইক ওভারকামের টিপস চাই, অনেক বেশি পড়তে হবে। ইংলিশ গ্রামারটা আপনার ওই যেটা আমি বললাম, ক্লিপস টোফেল থেকে শুরু করবেন, টিজি ফিটিকেটস নিবেন। টিজি, আমরা গ্রামারে উইক বলতে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা অনেক কমন কমন ভুল করে ফেলি। ঠিক আছে, তো লে লেট লেইন,
লেট লেট হবে নাকি লেট লেইন হবে, সেই ধরনের কমন মিস্টেক গুলো আসলে ওভারকাম করার জন্য টিজিএফই টিকেটস খুব হেল্প করবে। এটার পাশাপাশি আপনি জব সলিউশন যদি অনেক বেশি প্র্যাকটিস করেন, তাহলে ইংলিশ গ্রামারের উইকনেস গুলো দূর হয়ে যাবে। এটার পাশাপাশি এডিটোরিয়ালের কথা বারবার বলতেছি, আপনি যখন অনেক বেশি পড়বেন, আপনার মাথার ভিতরে যে কত কি আসবে আমি আপনাকে আসলে বুঝাইতে পারবো না। আচ্ছা, এরপর আপনি আব্দুল কুদুস বলছেন। আচ্ছা, এটা ওনার কথা তো জবাব দিছি। ভাই ভোকাবুলারির জন্য কোন বইটা পড়া ভালো? আচ্ছা, ভোকাবুলারির কথাও বলছি। আহ আপনি কখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছেন বিসিএস এর জন্য? আমি আহ কবে থেকে? 23শে জানুয়ারি থেকে শুরু করছি, 22শে জুনে আমি পাশ করছি। আচ্ছা, আমি মাস্টার্স থেকে প্রস্তুতি নিচ্ছি। আমি কি বেশি দেরি করে ফেলেছি? না, দেরি বলতে কিছু নাই। আপনি ঠিকঠাকই আছেন। তারেক আকাশ ভাই বলছেন হাতের লেখা রিটেনে কোনো ইস্যু হবে কিনা। আমার হাতের লেখা খুবই খারাপ, আমার কোনো ইস্যু মনে হয় নাই। এক্সামটা কি ডেইলি হবে, এটা রিলেটেড কথা আমরা বলবো। আপনি দেখেন আমাদের চ্যাট বক্সে কিন্তু বিদ্যাচাষী কেরিয়ার পেজের পক্ষ থেকে আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে একটা ওভারভিউ আমাদের পেইড কোর্স সম্পর্কে দিছি। এবং আমি আপনাদেরকে আসলে এখানে অফার করতে চাই যে আমাদের যত ফলোয়ার্স আছেন এবং আমাদের এই যে সেশনে যারা অংশগ্রহণ করছেন তাদের ডিটেলস আমার কাছে আছে। তো অনেকে অলরেডি পেইড স্টুডেন্টস আছেন। আর যারা এখনো পেইড স্টুডেন্টস না, তাদের জন্য আমরা অফার করতেছি। আমরা মোটামুটি এই অফারটা শুক্র শনিবার পর্যন্ত রাখার চেষ্টা করব। আপনারা মাত্র 2550 টাকা এককালীন পেমেন্টে আপনারা 3500 টাকার কোর্স আপনি এনরোল হয়ে যেতে পারবেন। এবং এই কোর্সটা চলবে আপনার কিন্তু বেশ অনেক দিন। আপনার রুটিন সহ, এই যে দেখেন ড্রাইভের রুটিন কিন্তু বিদ্যাচাষী কেরিয়ারের পক্ষ থেকে কমেন্ট বক্সে শেয়ার করা হয়েছে অলরেডি। আচ্ছা, ইলিয়াস হোসেন ভাই বলছে আপনার ডিপার্টমেন্টের হলে কবে থেকে প্রিপারেশন নেওয়া ওয়াইজ ডিসিশন হবে? বিএসসি পাশ করার পর। ইঞ্জিনিয়ারিং পরে ডিপার্টমেন্টের চাপে জব প্রিপারেশন নেওয়া যথেষ্ট কঠিন। আপনি কবে থেকে? আছে এটা তো বললাম। আহ সিএসসি থেকে 2023-এ শেষ হয়েছে, আমি ডেইলি রুটিন গুছাতে পারছি না, একটা সাজেশন দিন। এটা সবার শেষে, ক্লাসের শেষে দিব ইনশাল্লাহ। ইংলিশ ডিপার্টমেন্ট যদি হন আপনি, তাহলে সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে অল্প অল্প ভাবে শুরু করলে ভালো হয়। ঠিক আছে, অল্প অল্প ভাবে। আই এম বিগিনার, এখন থেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে কিভাবে প্রস্তুতি নিব? ওয়ালাইকুম আসসালাম মাহির। আমরা হচ্ছে এমবিবিএস ফাইনাল ইয়ারে, যেহেতু এমবিবিএস টা আমার মনে কমপ্লিট করার সাথে সাথে ওই যে ইন্টার্নশিপের সময় একটু কষ্ট করে ইন্টার্নশিপও করব, ডিউটিও করব, সাথে সাথে পড়ালেখাও করব। এরকম একটা ডেডিকেটেড মাইন্ডসেট নিয়ে পড়া যাইতে পারে। মানচিত্র আঁকার কোনো টেকনিক আছে? মানচিত্র আঁকা এক্সপার্ট হবো কিভাবে? আমি কিন্তু গতকালকে একটা লাইভ সেশন নিয়েছি, সেখানে 10 সেকেন্ডে কিভাবে মানচিত্র আঁকতে হয় সেটা দেখাইছি। আপনি আমার লাইভ সেশনটা দেখে আসতে পারেন। ভাই মাস্টার্স করে কি কি মাস্টার্স করা নিয়ে কি সাজেস্ট করবেন? মাস্টার্স করা নিয়ে কোনো কিছুই সাজেস্ট করবো না প্রশান্ত ভাই, আমি নিজেও মাস্টার্স করি নাই, আমি মূর্খ। আহ আচ্ছা, তো আমি মোটামুটি মনে হয় এবার কথা বলি বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। আচ্ছা, স্ক্রিনের এই দাগগুলো কিভাবে যায়? শাকিল ভাই, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন স্ক্রিনের দাগগুলো যাওয়ার ব্যাপারে? স্ক্রিনে বেশ অনেকগুলো দাগ চলে আসছে। আচ্ছা, দেখি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয় আপনাদের কোশ্চেনের। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমরা যদি বলি, সেখানে প্রিলির জন্য আমরা কিছু বই সাজেস্ট করতেছি। সেটা হচ্ছে বেসিক ভিউ, এই বইটা খুবই ভালো। এই বইটা হচ্ছে গিয়ে
টপিক ওয়াইজ এবং এমসিকিউ আপনার একসাথে আছে। সো প্রিলির জন্য অগ্রদূতের বইটা যেরকম ভালো, আপনারা বেসিক ভিউ বইটা ভালো হবে। এটা আছে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বই, এটার সাথে ভূগোল, আহ আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল এবং নৈতিকতা সবগুলো এটার মধ্যে ইনক্লুডেড হবে। এটার জন্য বেসিক ভিউ বইটা আমার কাছে খুব ভালো মনে হয়। আপনার কাছে খুব বেশি বড় যদি মনে হয়, আসলে ওইটার বিকল্প হিসেবে অন্য কোনো বই আপনি পড়তে পারেন, তবে আমি আমার সাইড থেকে বেসিক ভিউটাকেই আগায় রাখার চেষ্টা করতেছি এবং এটাই আমি সাজেস্ট করব। এরপর আপনার অনেক ডেটা টেটা মনে রাখতে হয়, ডেটা মনে রাখতে হয়। তারপর আপনার হচ্ছে গিয়ে অনেক রিসেন্ট টপিক নিয়ে আসলে পড়াশোনা করতে হয়। সেটার জন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি বিসিএস নেস্ট রিসেন্ট টপিক নিয়ে একটা পিডিএফ দেয় প্রিলি পরীক্ষার আগে। সেই আহ, সেই পিডিএফটা আপনারা পড়ে ফেলতে পারেন, অথবা রিসেন্ট ভিউ একটা বই বাই করা হয়, ওই বেসিক ভিউরই আর একটা পোর্শন হচ্ছে গিয়ে আপনার রিসেন্ট ভিউ, এটা আপনারা করতে পারেন। এটার পাশাপাশি নিউজ পেপার, নিউজ পেপার আসলে কতটুকু পড়বেন কি পড়বেন সেই ব্যাপারে আমি ডিটেলস আলোচনা অলরেডি করে ফেলছি। আর রিটেনের জন্য বেসিক ভিউ বইটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, রিটেনের জন্য আমি আমি রিটেনের জন্য বেসিক ভিউ যেই কথাটা বলবো, এই বেসিক ভিউটা হবে আপনার প্রিভিয়াস ইয়ারের বেসিক ভিউ। কারণ উনি হচ্ছে ওই বইটা মাত্র 10-15 দিন আগে বের করে। এজন্য আপনি যদি একদম মানে একদম অরিজিনাল এডিশনটা কিনতে চান, মানে যে এডিশনটা এখন আছে সেই এডিশনটা কিনা আসলে বেশ মুশকিল হয়ে যাবে। তো বেসিক ভিউ এর জন্য একটু পুরান বইটা কিনেই পড়াশোনা করা উচিত। এবং কি কি পড়াশোনা করা উচিত আমি আপনাকে বলি, যে জিনিসগুলো খুব কনস্ট্যান্ট, যেমন কনসেপচুয়াল ইস্যুজ আছে, তারপর কিছু জিনিস আছে না কনস্ট্যান্ট জিনিস, ওই জিনিসগুলো আপনারা পড়তে পারেন। আচ্ছা, এরপর দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, মিরাজ মিয়ার এই বইটা আপনারা একটু পড়তে পারেন। এই বইয়ের যদি আপনি পড়েন সেক্ষেত্রে কনসেপচুয়ালটা নিয়ে আপনার বেশ পাকাপোক্ত হবে আর কি কনসেপ্টটা। কিছু কিছু কনসেপচুয়াল বেশ কঠিন মনে হয়, বিশেষ করে আমরা যারা ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট না, তাদের কাছে আসলে অনেক কঠিন মনে হবে। সেই ক্ষেত্রে আমরা এআই এর যদি হেল্প নেই, এআই এর হেল্প নিবেন, এআই কে বলবেন যে এই নব্য বাস্তববাদ আর বাস্তববাদের মধ্যে পার্থক্য কি, উদাহরণ সহ আমারে বল। তো ও হচ্ছে গিয়ে সুন্দর করে উদাহরণ দিয়ে আপনাকে বুঝায় বলবে এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই এই ফারাক আছে। সো এআই ইউজ করেন। ঠিক আছে, আপনারা যারা স্মার্ট না, স্মার্ট হওয়ার চেষ্টা করেন, যেহেতু আপনি ক্যাডার সার্ভিসে আসবেন, ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট আপনি, ভবিষ্যৎ প্রশাসন হবে স্মার্ট প্রশাসন। সো এআই এর ব্যাপক ইউজ আপনি হচ্ছেন গিয়ে আপনার পড়াশোনায় করার চেষ্টা করেন। এটার পাশাপাশি অবভিয়াসলি আপনি পত্র পত্রিকার সম্পাদকীয় এবং গুরুত্বপূর্ণ খবরাখবর সমূহের একটা কালেকশন রাখবেন। এটার পাশাপাশি এইগুলোর কথা আমি অলরেডি বলছি, যেগুলো আপনার ওই ইংলিশের মধ্যেও কাজে লাগবে কিংবা বাংলার মধ্যেও কাজে লাগতে পারে। আচ্ছা, কিছু নোট আপনি রাখবেন টপিক ভিত্তিক, যেমন শিক্ষা, নারী, দুর্নীতি ইত্যাদি। এখানে আপনি কোটেশন, ডেটা, ম্যাপ কালেকশন, অনেক কিছুর আসলে ইয়ে করতে হয়, কালেক্ট করে রাখতে হয়। তো এগুলো কালেকশনের জন্য সবচেয়ে আপনাকে সাহায্য করতে পারবে এআই এবং গুগল সার্চ। গুগল সার্চের চাইতে এআইটা বেশি ফাস্ট হবে। তবে এআই এর কোনো জিনিস কনফিউশন লাগলে আপনি এআই এর কাছে রেফারেন্স চাইতে পারেন, কিংবা আপনি গুগলে কপি করে পেস্ট করে সার্চটা দিতে পারেন। আন্তর্জাতিকের জন্য প্রচুর কোটেশন লাগবে টপিক ভিত্তিক। এটা টপিক ভিত্তিক বিভিন্ন কোটেশন, এর জন্য কোটেশনের একটা লিস্ট করে রাখবেন। ওইটা সম্পূর্ণটাই এআই দিয়ে আপনারা করবেন। তো আমাদের কোর্সে এনরোল হলে সেক্ষেত্রে হয়তো অনেক কোটেশন আমরা নিজেরাই দিয়ে দিব। সেই কোটেশন গুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং আসলে কোটেশন সব জায়গায় ইউজ করা লাগে না, কোটেশন সব জায়গায় ইউজ করা যায় না, ডেটা সব জায়গায় ইউজ করা যায় না, ম্যাপ সব জায়গায় ইউজ করা যায় না, এগুলো সব জায়গায় লাগে না, কিছু জায়গায় ইররিলিভেন্ট হয়ে যায়। তো ওই জায়গাগুলোতে আপনি কি করবেন, ওই জায়গাগুলো নিয়ে আপনি কি কাজ করবেন, কিভাবে আপনি অ্যান্সার করবেন, সেই সেটা নিয়ে আমরা আমাদের ক্লাসে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। যে আপনি এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসলে এইভাবে অ্যান্সার করবেন, আপনি এইভাবে কোটেশন দিয়ে একটা স্টার্ট করবেন, অথবা এইভাবে আপনি ম্যাপটা আঁকবেন, ম্যাপটা আপনি এইভাবে খুব ইজিলি খুব ফাস্ট আঁকতে পারবেন। সেই ব্যাপারে ডিটেলস হয়তো আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, এরপর আহ আচ্ছা, এটা আমরা একটু বলি, বিজ্ঞান এবং কম্পিউটারের ব্যাপারটা বলি এবং সবার শেষে ম্যাথের কথা বলবো। বিজ্ঞানের জন্য আপনারা ফলো করতে পারেন সায়েন্স আওয়ার, এই বইটা। সায়েন্স আওয়ার বইটা দুর্দান্ত। এটা প্রিলির জন্য ভালো, এটা আপনার লিখিতর জন্য বেশ ভালো। এটা আপনারা ইউজ করতে পারেন, এটা আপনারা পড়তে পারেন। আর কম্পিউটার এবং আইসিটির জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আলালস কম্পিউটার,
আলালস কম্পিউটার বইটা আপনারা ফলো করতে পারেন। আলালস কম্পিউটার বইটা ফলো করলে আপনার মোটামুটি 15টার ভিতরে হয়তো 12-13টাই কমন পড়ে যাবে মোটামুটি। তবে আলালস কম্পিউটার বইটা বেশ বড় এবং সময় সাপেক্ষ ব্যাপার, তবে কমন পড়বে ভালো। তো বিজ্ঞানের জন্য আমি একটা বই সাজেস্ট করতেছি আপনাদেরকে, সায়েন্স আওয়ার। আর কম্পিউটারের জন্য আলালস কম্পিউটার। আর রিটেনের জন্য আপনি শুধু সায়েন্স আওয়ার বইটা নিতে পারেন। আচ্ছা, এবার আসেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। ম্যাথের জন্য আমি আপনাদেরকে একটু কথা বলি, এখানে একটু কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে যে আপনি, আচ্ছা অনেকগুলো প্রশ্ন আসতেছে, আপনারা একটু ওয়েট করেন, আমি এগুলো সবগুলো রিপ্লাই দিব পরে। আচ্ছা, প্রিলি এবং রিটেন, ম্যাথের ক্ষেত্রে প্রিলি এবং রিটেন বলতে কোনো কথা নাই। ম্যাথ মানে ম্যাথ। ম্যাথের জন্য কোনো গাইড বই বলতে কথা নাই। ম্যাথের জন্য কোনো পার্টিকুলার যে কোন বইটা পড়তে হবে, কোন বই পড়লে বেশি কমন পাবো, এই কথা বলতে কিছু নাই। এই এতদিন আপনাদেরকে মানে যেই হোক যেভাবেই হোক আপনাদেরকে গিলাইছে, ওই যে ওই গাইডটা পড়েন ভালো হবে, ওই তো ওই গাইডটা পড়লে ম্যাথে বস হয়ে যাবেন, ওই আলাপ ওই চিন্তা ওই জায়গায় ছেড়ে দেন। আজকে এখান থেকে মানে তওবা করে ওঠেন যে ওই মানে ওই পাপ আমি আর করব না, ওই মোটিভেশন আমি নিব না। আপনাকে কি করতে হবে ভাই আমি বলি, ম্যাথে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে বেসিক থেকে বুঝতে হবে, একদম গোড়া থেকে একদম ফাউন্ডেশনটা স্মুথ রাখতে হবে। ফাউন্ডেশনটা আপনার যত স্ট্রং হবে, আপনি ম্যাথে তত বেশি স্ট্রং হতে পারবেন। সেটার জন্য ভাই আমি কি করব, সেটার জন্য আপনি এসএসসির জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বইয়ে যেই যেই টপিকগুলো বিসিএস এর সিলেবাসের সাথে সম্পর্কিত, সেই টপিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে বুঝে শেষ করতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে বুঝে শেষ করতে হবে। কিছু কিছু টপিক আবার এইচএসসি এর বইয়ে আছে, সেটার জন্য আপনারা কেতাবের, এইচএসসি কেতাবের বই, এটা আপনারা পিডিএফও পাওয়া যাবেন অনলাইনে। সেখান থেকে বেশি কিছু না, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, এই তিনটা টপিক আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন বা সেখান থেকে আপনারা পড়বেন। এই পড়ার পর এই জিনিসটার সাম আপ আপনি আসলে বিসিএস ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা, সেটার জন্য আপনি কি করবেন, জব সলিউশন পড়বেন। জব সলিউশন থেকে আপনি টপিক ওয়াইজ, জব সলিউশন থেকে আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন যে আপনি যে পড়ছেন সেই পড়াটা কতটুকু আসলে আপনি বুঝছেন, বা আপনার আসলে বুঝটা কতটুকু আসছে, সেই জিনিসটা আপনি একটু দেখবেন। তার মানে আপনি প্রথমে কি করবেন, আপনার বেসটা স্ট্রং করবেন, আপনার ফাউন্ডেশন স্ট্রং করবেন, যেটার জন্য আপনি এসএসসি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং এইচএসসি বই থেকেও কিছু জিনিস আপনার পড়তে হবে। এবং এই জিনিসটা সাম আপ করার জন্য যে আপনার পড়াটা আসলে হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু জব সলিউশন আপনার ঘাটাঘাটি করতে হবে। এবং ওই জব সলিউশন ঘাটাঘাটি করলে আপনি বুঝে যাবেন যে আপনি আসলে কতটুকু আসলে আপনার ইয়ে হয়েছে, উন্নতি হয়েছে, প্রোগ্রেস হয়েছে। এর বাইরে যত কথাগুলো আছে না, অমুক তমুক গাইড, হ্যাঁ ওগুলো ওগুলো তওবা করে ফেলেন। ঠিক আছে, ইস্তেগফার করেন। আর শর্টকাট আছে না, ওই যে বাজারে বিভিন্ন গাইড বইয়ের শর্টকাট, ওইখান থেকে তো ভয়ঙ্কর ভাবে তওবা করেন। শর্টকাটের জন্য তাহাজ্জুদ করে তওবা করেন যে আল্লাহ, আমি তো শর্টকাটের কথা শুনছিলাম বিভিন্ন বুক রাইটারের কাছ থেকে, বিভিন্ন বুক রাইটার আমাকে শর্টকাট ধরায় দিছে, ওইখানে ম্যাথ মুখস্থ করতে গিয়ে আমার তো জীবন শেষ। তো আমি অনেক গুনাহ করে ফেলছি, আমাকে একটু মাফ করে দাও। তাকেও মাফ করো যে বুক রাইটার। শর্টকাট হচ্ছে হারাম, ঠিক আছে, শর্টকাট হচ্ছে হারাম। আর ওই যে গাইড বই ওটা হচ্ছে মাকরু। ঠিক আছে, এই দুইটা জিনিস জাস্ট মাথায় রাখেন, তাইলে আপনার জন্য স্মুথ, তাইলে আপনার জন্য প্রিপারেশন স্মুথ, তাইলে আপনি বুঝে গেছেন। ঠিক আছে, তাইলে ম্যাথে আপনার আর দুর্বলতা থাকবেন ইনশাল্লাহ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তো। আর আপনার যদি ম্যাথে দুর্বলতা থাকে, ওই যে রুটিনের কথা যেটা বললেন, প্রত্যেক দিন রুটিনে অ্যাটলিস্ট আপনি 10 ঘন্টা যদি পড়েন, 10 ঘন্টার ভিতরে 3 ঘন্টা ম্যাথ রাখেন। ঠিক আছে, 10 ঘন্টার ভিতরে 3 ঘন্টা আমি ম্যাথে রাখবো, কারণ আমি ম্যাথে দুর্বল। আর যারা ম্যাথে খুব স্ট্রেংথ ফিল করে, আমি ম্যাথে খুব স্ট্রং আমি, সেক্ষেত্রে আমার ইংলিশে দুর্বলতা আছে, আমি ইংলিশটা একটু ভালো মতন পড়বো, বা বাংলা আমার মনে থাকে না, বাংলা বারবার পড়বো। বাংলা সাহিত্য আমার পার্সোনালি যেটা হইতো সেটা হচ্ছে বাংলা সাহিত্য মনে থাকে না। তো বাংলা সাহিত্য আমি অনেক বেশি পড়ছি, সবচেয়ে বেশি পড়ছি আমি বাংলা সাহিত্য আর বাংলাদেশ, এই দুইটা জিনিসই আসলে সবচেয়ে বেশি পড়া লাগে। তো আহ ম্যাথের কথা আমি বলছি। আর মেন্টাল এবিলিটি আসলে পড়ার কিছু নাই। মেন্টাল এবিলিটির জন্য আপনারা করবেন কি, ইন্ডিয়া বিক্স নামের ওয়েবসাইট আছে, সেখান থেকে মাঝে মাঝে যদি মানে ঘুমাইতে মন চায়, যে বা ঘুম আসতেছে পড়তে গিয়া, হাম হাম পাচ্ছে, তখন আপনি ইন্ডিয়া বিক্স ওয়েবসাইটে সার্চ দিবেন মেন্টাল এবিলিটি, ও আপনার সামনে কিছু কোশ্চেন নিয়ে আসবে, সেগুলো একটু টুকটাক প্র্যাকটিস করবেন। এটার জন্য আসলে কোনো বই ধরে পড়ার দরকার নাই, কোনো কিছু পড়ার দরকার নাই।
তো আমি মনে হয় সবগুলো সাবজেক্ট সম্পর্কেই অলমোস্ট বলছি। এবার আপনাদের প্রশ্ন কিছু নেই, এবং প্রশ্নের আলোকে আমি একটু আলোচনাটা চালানোর চেষ্টা করি। মাস্টার্স না করলে কি ভাইভাতে কোনো প্রভাব পড়বে? আমি নিজে মাস্টার্স করি নাই, আমি বিএসসি করা এক মূর্খ। আচ্ছা, একে রিয়াদ ভাই বলছেন বিবিএ ফোর্থ ইয়ার রানিং কিভাবে শুরু করব। আমি বিবিএ ফোর্থ ইয়ার রানিং যদি হয়, আহ কিভাবে শুরু করব এটা নিয়েই তো আমরা প্রথম থেকে আলাপ করে যাচ্ছি, যে শূন্য থেকে আসলে কিভাবে শুরু করব। তবে তুমি যেহেতু স্টুডেন্ট আছো, রানিং স্টুডেন্ট, এর জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে রেগুলার স্টুডেন্টের মতন, যেমন আমি 8-10 ঘন্টা বলছি যে বিসিএস এর জন্য 8-10 ঘন্টা পড়াশোনা, তুমি সেখানে হয়তো আর একটু কম সময় স্টে করবা। নিউজ পেপার পড়ায় কোনোভাবে ইন্টারেস্ট আনতে পারছি না, কি করব? নিউজ পেপারের ব্যাপারে অলরেডি আমি ডিটেলসে বলছি। আহ মুশফিক স্যার, লেফট ডাউন নে পেন্সিল আছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমাকে একজন ইয়ে দিছে, লেফট ডাউনে পেন্সিল আছে, আমি পেন্সিল দেখতে পেয়েছি। এই যে এটা কি পেন্সিল? না তো, ড্র করা, আমি ড্র করা। লেফট ডাউনে আমি কোনো পেন্সিল দেখতে পাচ্ছি না। এখানে যে পেন্সিলটা আছে, হ্যাঁ, এই পেন্সিলটা তো মানে আমার লেখার, আমি যদি লিখতে চাই তাইলে হচ্ছে গিয়ে মানে লেখা যাবে আর কি। ঠিক আছে, ওটা তো আমার লেখার, মানে আমার দাগ দেওয়া। ইরেজার থেকে মেবি, না না না, ইরেজার থেকে করা যায় না, এটা এটা অন্য হিসাব। এটা এটা হচ্ছে কি আমার, আমি যদি লিখতে চাই, কিন্তু এটা হচ্ছে স্ক্রিনের উপর দাগ আসছে। আচ্ছা, যাই হোক। আহ আর ভাই, আপনার পেজের লিঙ্ক, আমি দিয়ে দিব। আহ অডিও ডিস্টার্বটেড হচ্ছে ভাইয়া, অডিও কি আসলে ডিস্টার্বটেড হচ্ছে? এখনো কি হচ্ছে? কেউ একজন বলেন তো, আমি তো দেখতে পাচ্ছি পারফেক্ট। না, অডিও ক্লিয়ার ওকে। ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা, সানভি শুভ, আহ, আচ্ছা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওমর ফারুক, একটু 1 মিনিট, আমি একটু কোশ্চেন গুলো পড়ে নিই, হ্যাঁ, তারপর আমি ফ্লোর দিচ্ছি, হ্যাঁ। বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ের জন্য কোনো মৌলিক রেফারেন্স বই পড়তে হবে কি? মৌলিক রেফারেন্স বই ওই যে আমি যেটা বললাম, সেটা হচ্ছে মিরাজ মিয়ার অ্যানাটমি অফ, কি জানি, ওয়ার্ল্ড ইকোনমিক্স, কি কি জানি বইটার নাম ভুলে গেলাম। মানে মিরাজ মিয়ার বই আর কি, মিরাজ মিয়ার বই বললে ওইভাবে চিনি আর কি। আপনার হচ্ছে দ্য অ্যানাটমি অ্যানাটমি অফ অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পলিটিক্স, পলিটিক্স। সরি, ওয়ার্ল্ড পলিটিক্স। আচ্ছা, তো এই বইটা আপনি পড়বেন। এর পাশাপাশি হচ্ছে কি যে বেসিক ভিউ বইগুলো আপনি পড়বেন। বেসিক ভিউ পড়লে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি যেগুলো কনস্ট্যান্ট টপিক, সেই টপিক গুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি যদি মৌলিক রেফারেন্স বই হিসেবে বলি, এই দুইটা বইকে আসলে বলতে পারি। এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো ধরেন এআই, কিংবা আপনার ওই যে এডিটোরিয়াল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল, সেগুলোর কথা আমি অলরেডি বলছি। আচ্ছা, আব্দুল কুদ্দুস, জিকে এমপি3 বইটা আছে, বেসিক ভিউ নিব, তাহলে বেসিক ভিউ নিয়ে নেন। আমি জিকে এমপি3 সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এমপি3 কি দু একটা বই আমার ছিল অনেক আগে, আমার কাছে খুবই জঘন্য মনে হয়েছে। আচ্ছা, আহ, আমি স্কুল কলেজ সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, অনার্স করলাম অ্যাকাউন্টিং নিয়ে। আমি অ্যাকাউন্টিং এর কিছুই বুঝি না, বাট সিজিপিএ ফার্স্ট ক্লাস। ভাইভাতে কোনো, না, ভাইভাতে এসব নিয়ে কোনো প্রবলেম হয় না। যদি টেকনিক্যাল ক্যাডার দেন আপনি, সেক্ষেত্রে আপনি আসলে সেক্ষেত্রে ওনারা আপনার কাছে অ্যান্সার চাবে, অনেক মানে কোশ্চেন করবে, আপনি কোশ্চেনের অ্যান্সার দিবেন, আপনি ক্যাডার হয়ে আসবেন। আচ্ছা, ক্যাডার হওয়ার জন্য কোচিং সেন্টারের গুরুত্ব কতটুকু? এটা ডিপেন্ড করে। ঠিক আছে, কারো কোচিং লাগে না, কারো একটা গাইডলাইন দরকার হয় যে ভাই আমি তো দিশা পাচ্ছি না, তো তাকে আলোর পথ দেখানো যায় কোচিং এর মাধ্যমে। তবে আমি যেটা বিরোধী সেটা হচ্ছে যে কমার্শিয়াল কোচিং সেন্টার, 20,000 টাকা, হ্যাঁ, অনেক অনলাইন কোচিং সেন্টার আছে 20,000 টাকা, আমি নাম নিতে চাই না, অনলাইন অফলাইন বিভিন্ন, হ্যাঁ। তো ওগুলা কেমনে, এত টাকা কেমনে, আমি জানি না। আচ্ছা স্যার, ইন্টারন্যাশনালের জন্য কোন বইটা পড়বো? ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ দুইটার জন্যই কিন্তু বেসিক ভিউর বইয়ের কথা আমি বলছি। কোন টপিক গুলো সেটা এক্সট্রাক্ট করব কিভাবে, এটা সিলেবাস কিন্তু দিয়ে দেয় ইলিয়াস, ইলিয়াস সি মেবি হবে ই দিয়ে, আমি নট শিওর। সামথিং হোসেন ভাই। তো যেটা কথা সেটা হচ্ছে যে ম্যাথ বই আপনার হচ্ছে গিয়ে কিন্তু বিসিএস এর সিলেবাসটা কিন্তু পিএসসি দিয়ে দেয়। ঠিক আছে, পিএসসি এর ওই সিলেবাস দেখে দেখে আপনি হচ্ছে গিয়ে টপিক গুলো এক্সট্রাক্ট করতে পারবেন। জাকিয়া বেগম, কেতাবুদ্দিনের যে কোনো সালের বই হবে, দিস ডাজ নট ম্যাটার। আচ্ছা, শিহাব শিকদার, মাস্টার্স এর পর প্রস্তুতি শুরু করা কেমন ফলপ্রসূ হবে? ইংরেজি ডিপার্টমেন্ট। মাস্টার্স এর পর কেন লাগবে, এখনই শুরু করেন। ঠিক আছে, মাস্টার্স করতে টাইম লাগবে, আবার ইয়ে করবেন। আমার একটা ফ্রেন্ড আছে, ও এই ভুলটা করছে, তো অনেক টাইম লেগে গেছে, আবার এগ্রিকালচারে আছে, মাস্টার্স করতে ওর আবার করোনা টরোনা এসব করে 1 বছর জায়গায় 2 বছর লেগে গেছে। তো
ওইখানে টাইম গাবাইছে এখন, মানে দিশার অবস্থা। তো এখন থেকেই শুরু করে ফেলেন, বিএসসি বা বিএ পাস হয়ে গেছে, এখনই শুরু করে ফেলেন। শর্টকাট না পারলে কম সময়ে কিভাবে এমসিকিউর অ্যান্সার বের করব? সেটা আসলে কিসের শর্টকাটের কথা বলছেন? না, এটার জন্য আমি আমি একটা জিনিস বলি ভাই, সেটা হচ্ছে যে কখনোই প্রশ্নকর্তা ওই কারণে কোশ্চেনটা দেয় না যে কম সময় আছে শর্টকাটে ও বের করে ফেলবে এর জন্য এটা। আপনি দেখেন, জাস্ট চিন্তা করে, 120 মিনিট সময় আছে আপনার 200টার জন্য। আপনি যেগুলা পারেন, ওই যে বাংলা বা জিকে, ওগুলা কিন্তু যদি পারেন বা না পারেন, সেক্ষেত্রে এক একটা কোশ্চেনের জন্য 10-20 সেকেন্ড খরচ হয়। ঠিক আছে? সো মানে আপনি এমন এই কারণে ওই কোশ্চেনটা সেট করে নাই যে আপনি শর্টকাট করে করবেন তাহলে আপনার তাড়াতাড়ি শেষ হবে, সংক্ষিপ্ত সময়ে শেষ হবে। উনি ওই আন্দাজেই দিছে যে ওটা ভালোভাবে করতেই ওই সময়টুকুই লাগবে। তো মানে শর্টকাটের কোনো দরকার নেই। আমি জীবনে কোনো শর্টকাট স্টুডেন্টদেরকেও পড়াই না, আমি নিজেও পারি না। রেকর্ডটা কোথায় দেওয়া হবে এটা বলে দিছে ভাই। আচ্ছা, তো মোটামুটি আমরা মনে হয় শেষ করে ফেলতে পারছি। মুশফিক ভাই, আর স্যার ফুল টাইম স্টাডির জন্য রুটিন স্যাম্পল, আচ্ছা রুটিনটাই বাকি আছে তাই না? ফোর্থ ইয়ার বাংলা ডিপার্টমেন্ট, ওরা কিভাবে শুরু করবে বিসিএস এর প্রিপারেশন? এই বিসিএস এর প্রিপারেশন কিভাবে শূন্য থেকে শুরু করবে এটা নিয়ে তো আলোচনা করতেছি। আচ্ছা, আমি আমভাবে একটা কথা বলে দেই। যারা বাংলা ডিপার্টমেন্টে আছেন বা ইংলিশ ডিপার্টমেন্টে আছেন, কমেন্ট করতেছেন, তারা ফোর্থ ইয়ার থেকে খুব সহজেই শুরু করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা কি করবেন, আপনারা ওই যে দৈনিক 8 থেকে 10 ঘন্টার কথা বলছি, আপনারা এত টাইম দেওয়ার দরকার নাই। 2-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম দিয়ে মোটামুটি জাস্ট টাচে থাকা, যেন আমার বিএ পাস হয়ে গেলে আমি যেন একদম ফুল রিদমে শুরু করে ফেলতে পারি, ওইভাবে আগানো যেতে পারে। বিসিএস ভাইবা, আচ্ছা এটা তো আবার রিপিট আসতেছে। আহ এজ 26, ডিপার্টমেন্ট আর জোটের কারণে মাস্টার্স দেরিতে শেষ হলো, অন্যদের মতো আমার সময়। ওই যে আমি মাস্টার্স এর কথা অলরেডি বলছি ভাই। অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, ইয়েস এক্স্যাক্টলি, নামটা মনে থাকে না আমার আসলে, প্রপার নাউন মনে থাকে না বর্তমানে, এর জন্য এই কাহিনী। ঠিক আছে, এবারে টপিক গুলো কি মুখস্থ করবো? ইন্না লিল্লাহ মুস্তা, কি মুতাসিম ভাই নাকি? মুতাসিম অর্চিতা। আচ্ছা ভাই, এটা তো আহ মানে আপনি তো আমাকে কষ্ট দিলেন, আমি তো কষ্ট পাইলাম কথাটা শুনা। এবারে টপিক গুলো কি মুখস্থ করব? কষ্ট দিলেন আপনি আমাকে ভাই। আহ আসলে নিউজ পেপার কিভাবে পড়তে হবে সেই ব্যাপারে আমি ভিডিওতে বলছি, আমরা রেকর্ডটা দিয়ে দিলে সেখান থেকে আপনারা শুনতে পারবেন। মাস্টার্স চলছে, বেশি কি দেরি হয়ে গেল প্রিপারেশন নিতে? আচ্ছা, এটা মেবি আবার রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। ক্লাস 8 এর ম্যাথ কি করতে হবে? ক্লাস 8 এর ম্যাথ মনে হয় একটা টপিকে সর্বোচ্চ লাগে, ওই যে লাভ ক্ষতি সুদ। হ্যাঁ, সুদেরটাও তো মনে হয় 9-10-এ আছে। ক্লাস 8 এর মনে হয় মেবি একটা টপিক লাগে সর্বোচ্চ, লাভ ক্ষতি এই টাইপের জিনিসগুলা। লাভ ক্ষতি বা ওই যে ঐকিক নিয়মে ওই যে কাজ ফালায়, ওই যে ফাঁকিবাজ কিছু চাষি আছে না, কামলা আছে না, ওই যে অর্ধেক কাজ করে তারপর চলে যায়, ওই 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 টাইপের ম্যাথ গুলোর জন্য হয়তো লাগতে পারে। এই ক্লাস 8-এর বই খুব একটা লাগার কথা না। শফিউর ভাই, সেম প্রবলেমে আছি। এমএস ইন সার্জারি শেষ করে ডিবিএম, আপনি মেবি মেডিকেলের। বিসিএস এর স্বপ্ন এখন যায় যায় অবস্থা, 51, 52, 53 হয়তো দিতে পারবো। প্রিপারেশন জিরো থেকে স্টার্ট করবো, আল্লাহ ভরসা, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ঘুম কিভাবে কন্ট্রোল করব? ঘুম কন্ট্রোল করার জন্য চিন্তা করবেন যে আপনার ফ্যামিলির হাল ধরতে হবে, তাহলে দেখবেন আর ঘুম আসতেছে না। জানাতুল মা বলছেন, ভাই সোশিওলজি ডিপার্টমেন্টে আছি, সোশিওলজি একই কথা। ইতিহাস, সোশিওলজি, বাংলা, ইংলিশ, আপনারা ওইভাবে প্রিপারেশন নিতে পারেন। আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা বিএসসি কমপ্লিট করার পরে শুরু করলে ভালো হয়। ভাই সব পড়া তো পসিবল না, অনেক কিছু পড়া বাদ দিতে হয়। ঠিক কি কি বাদ দিত এটা বুঝতে পারি না। এই ব্যাপারে যদি বলতেন, এই ব্যাপারে আসলে একসাথে বলা মানে আম ভাবে বলা পসিবল না। ওই জিনিসটাই আমরা আসলে করার চেষ্টা করব আমাদের যে প্রিলি অ্যান্ড রিটেন কম্বাইন্ড কোর্সটাতে, যেটা নিয়ে অলরেডি আমি আলাপ করছি, যে কি কি পড়তে হবে সেই জিনিসটাও তুলে ধরবো, কিভাবে পড়তে হবে সেই জিনিসটাও তুলে ধরবো, কি কি বাদ দিতে হবে সেই জিনিসটাও তুলে ধরবো ইনশাল্লাহ। হাবিবা শিখা ভাইয়া, বাংলাদেশ সংবিধানের জন্য কি আলাদা বই কিনা বাধ্যতামূলক? না, কোনো দরকার নাই। আপনি হচ্ছেন কি ওই যে আহ কি বলে জুলাই সনদে, এগুলো সব পিডিএফ পাওয়া যায়, মানে সব বই কিনা লাগবে কেন? পিডিএফ পাওয়া যায়, অনলাইনে ঘাটাঘাটি করলেই পাওয়া যায়। সংবিধানের জন্য আলাদা বই কেন কিনতে হবে? সংবিধানের যেই মেইন মেইন অনুচ্ছেদ গুলো আছে সেগুলো কিন্তু আহ আপনার অলরেডি ভালো রেফারেন্স বই যেগুলো সাজেস্ট করছি সেগুলোর মধ্যেই আছে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে ভাই আমি সংবিধানটা মনে থাকে না,
আমি একটু মুখস্থ করতে চাই, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে সংবিধানের জন্য যে ছোট একটা বই আছে, আমি কিনছিলাম, 50 টাকা লাগে, শুধু সংবিধান আছে। তো শুধু সংবিধান, আমার বইটা দেখি তো কই, এখানে আছে কিনা, ওই যে আছে, হ্যাঁ। তো এই যে সংবিধানের যে ছোট একটা বই, এই বইটা লগে 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 ঘোরা যায়। অথবা আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে অ্যাপ, অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো আপনি সাথে সাথে রাখতে পারেন। যে সংবিধান ভাই আমার মনে থাকে না, এই জন্য অনুচ্ছেদ গুলো আমি দেখার জন্য, একটু পরপর দেখার জন্য আমি এই ছোট পকেট সাইজের বুকগুলো রাখতে পারি। সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন, তবে বাধ্যতামূলক আসলে কিছু না। স্বপ্ন ভাই বলছেন, ভাইয়া কষ্ট পাইলেও আমাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েন প্লিজ, ভালোবাসা। হ্যাঁ, আমি আসলে অনেক মানে বেশ টায়ার্ড হচ্ছি, কিন্তু আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করতেছি। এবং আগামীকালকেও কিন্তু আপনাদের একটা সেমিনার আছে, কামিং আপ টুমরো ইনশাল্লাহ, হ্যাঁ। আগামীকালকেও কিন্তু একটা সেশন আছে। সেই সেশনে খুব সম্ভবত আফিয়া আপু থাকবেন, ডিএমসি এর, এবং 45th এর অ্যাডমিন ক্যাডার। সো সেখানে অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা আসলে পেয়ে যাবেন। মুখস্থ বিদ্যা কম, কি করব? এটা তো আসলে আমভাবে দেওয়া পসিবল না। তবে আপনি যদি অনেক কিছু বুঝে করার চেষ্টা করেন, বুঝে পড়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আসলে মুখস্থের জিনিসটা অনেকটাই কমে আসবে। এগ্রিকালচার থেকে বিসিএস কি খুব টাফ? এগ্রিকালচার থেকে বিসিএস, জুবায়ের ভাই, এগ্রিকালচার থেকে বিসিএস হচ্ছে সবচেয়ে ইজি। ঠিক আছে, সেখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে জেনারেল ক্যাডারও থাকে, একটা হচ্ছে এগ্রিকালচারেরও ক্যাডার থাকে। ইভেন মানে জাস্ট প্রিলি পাস করলেই কিন্তু অনেক দূর আগে যাওয়া যায়। সো একটা হিউজ চান্স আছে আপনাদের জন্য। আহ কারেন্টলি 4th ইয়ার রানিং, বাট একাডেমিকও আছে, ইন্টার্নশিপও আছে। 8-10 ঘন্টা সময় দেওয়া, তোমাদেরকে 8-10 ঘন্টা সময় দিতে বলি নাই। তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমরা 2-3 ঘন্টা সময় দাও, 4 ঘন্টা সময় দাও সর্বোচ্চ। অমিত ভাই বলছেন বিসিএস প্লাস। আচ্ছা, ব্যাংকের ব্যাপারে আমি কিছু বলবো না, ব্যাংকের জবের ব্যাপারটা আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল। আমি হচ্ছে বিসিএস এর ব্যাপারে বলি, এবং আইবিএ প্যাটার্নের ব্যাপারে বলি। আইবিএ প্যাটার্নের জবগুলো যদি আপনি ক্র্যাক করতে চান, সেই ক্ষেত্রে আগারওয়ালের বইটা সাথে পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এই আইবিএ প্যাটার্নের ম্যাপটাও কাভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবং আইবিএ ইংলিশের জন্য সেক্ষেত্রে আপনার একটু জিআরই লিস্ট পড়া বলেন, বা ইংলিশের আরেকটু অ্যাডভান্স লেভেলের কথা বলেন, সেই জিনিসগুলো আসলে দরকার হবে। সো জিআরইর একটা 800 ওয়ার্ডের লিস্ট আছে, সেই লিস্টটা কমপ্লিট করাই ভালো হবে ইংলিশের জন্য। আচ্ছা, ম্যাথমেটিক্স থেকে অনার্স কমপ্লিট করলাম, এনএসআই ডিজিএফ এর প্রিপারেশন কিভাবে নিব? এই বিসিএস এর প্রিপারেশন নিলে, এবং একটু আগে উপরে আমি যে কথাটা অ্যান্সার দিতে গিয়ে বললাম, যে মুরসালিন ভাই শোনেন, আমি হচ্ছে একটু আগে উপরে যে কথাটার অ্যান্সার দিতে গিয়ে বললাম যে আইবিএ প্যাটার্নের জব, আইবিএ প্যাটার্নের জবের প্রিপারেশন নেওয়া, যে আমি একটা, আপনি যেহেতু ম্যাথমেটিক্সে পড়ছেন, সো ম্যাথ নিয়ে আপনার খুব একটা ইস্যু হবে না। তাও প্র্যাকটিসের জন্য আগারওয়ালের বইটা প্র্যাকটিস করতে পারেন। এবং এটার পাশাপাশি ইংলিশের কথা যদি বলি, তাহলে জিআরই 800 ওয়ার্ডের বইটা আপনি প্র্যাকটিস করতে পারেন। এনএসআই ডিজিএফআই কি বাংলাদেশে যত জব আছে, হ্যাঁ, বেবজা বেজা এগুলো সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। রেগুলার অনলাইন ক্লাসগুলো কত মিনিট বা আওয়ার হবে? লম্বা ক্লাস করতে কষ্ট হয়? আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আমি ক্লাস যখন মানে শুরু করে ফেলি তখন অনেক বেশি লম্বা হয়ে যায়, আমাকে আপনারা একটু থামায় দিবেন তখন, যে ভাই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আহ ছন্দ ছন্দ সংবিধান বইটার কথা বললেন কি স্যার? না, আমি বইটার কথা বলি নাই। ভাই, আপনি বিসিএস এর কয় বছর প্রিপারেশন নিয়েছেন? আসলেই সময় কম আমার কাছে, আমি বিসিএস এর সব মিলায়া হয়তো 1 বছর প্রিপারেশন নিছি আর কি। আচ্ছা, আসলে এই সময় কম আমার কাছে, তাই আজ করা, অনার্স দিয়ে সাথে সাথে ক্র্যাক করে ফেলেছেন। হ্যাঁ, আমি আসলে ফার্স্ট বিসিএস, 45th আমার ফার্স্ট বিসিএস ছিল আর কি। তবে এখনকার বিসিএস গুলো যেমন দ্রুত হচ্ছে, 45 বা 46 ওরকম ছিল না, অনেক দিন গ্যাপে গ্যাপে ছিল। সাবজেক্ট ভিত্তিক কি নোট করবো ভাইয়া? সাবজেক্ট ভিত্তিক নোট করার দরকার নাই, বইয়ের মধ্যে দাগায় রাখেন, বইয়ের মধ্যে টপিক গুলো মার্ক করে রাখেন, যেগুলো কঠিন মনে হয় সেগুলো এক কালি, আর যেগুলা এমনিতে আম ভাবে সেগুলো অন্য কালি দিয়ে মার্ক করে রাখেন। আর সাবজেক্ট ভিত্তিক নোটের কথা যেটা আমি বলছি সেটা হচ্ছে এআই ইউজ করে আপনি হচ্ছেন গিয়ে ডেটা, কোটেশন, ম্যাপ এসব কালেকশনে রাখতে পারেন। আচ্ছা, এগ্রিকালচার থেকে টেকনিক্যাল ক্যাডারের ভাই বা কি আলাদা হয়? টেকনিক্যাল ক্যাডার নিয়ে আমি মনে হয় ভাই বলুক, শাকিল ভাই বলে ফেলবে না। টেকনিক্যাল ক্যাডার নিয়ে শাকিল ভাই কথা বললে আমার মনে হয় বেটার হয়, আমার একটু কম জানা আছে, হ্যাঁ। উম, সংবিধান কি পুরা অনুচ্ছেদ পড়া লাগবে, নাকি সিলেবাসে যেসব টপিক আছে ওগুলো পড়লে চলবে? সংবিধানের অনেক টপিক বাদ দিয়ে দিতে হবে, অনেক টপিক খুব গুরুত্বের সাথে পড়তে হবে। আসলে একটা সেশনে অত কিছু বলা পসিবল না যদিও। আমি যদি বলি যে যেমন 1 থেকে 47 মাস্ট লাগবে,
তারপর মনে করেন 50, 52, 55, 63, 64, 70, যেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, ইনফ্যাক্ট চেঞ্জও করতে পারে এবার। তারপর 77, 75, 77, 81, 84, 87, 93, 94, 95, 106, 107, 117, 118 থেকে 126, তারপর পিএসসির অনুচ্ছেদ গুলা, তারপর সংবিধান সংশোধনের অনুচ্ছেদ গুলা 141, 141-এর খ, তারপর আপনার 150, 145, এরকম কিছু কিছু সিলেক্টেড কিছু কিছু অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ গুলা খুব ভালো মানে পড়তে হবে আর কি। সেই অনুচ্ছেদ গুলা মুখস্থ রাখতে হবে, সেই অনুচ্ছেদ গুলা মাথায় রাখতে হবে। সংবিধানটা জাস্ট খায়া ফেলেন, এটা গতকালকার লাইভেও বলছি। সংবিধানটা জাস্ট খায়া ফেলেন, ঠিক আছে? সংবিধান খাইলে বেশ অনেক লাভ আছে। ওই লাইভটার মধ্যে পাবেন কি কি লাভ আছে, সেই লাভগুলোর কথা সেখানে বলা হয়েছে। সংবিধান জাস্ট খায় ফেলেন, প্রিলিতেও লাভ, রিটেনেও লাভ। ত্রিপলি ডিপার্টমেন্টের জব প্রিপারেশনের পাশাপাশি বিসিএস প্রিপারেশন ওটা কি ঠিক হবে? অবভিয়াসলি রায়হান ভাই, আমি এটাই করছি। ত্রিপলি ডিপার্টমেন্টাল জব প্রিপারেশন আমি প্রথম 6 মাস নিছি, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিছি। তো মোটামুটি 6 মাসে কাভার করে রাইখা পরে বিসিএস এর প্রিপারেশন শুরু করছি। সো একই সাথেই এই দুইটা প্যারালালি প্রিপারেশন নেওয়া পসিবল, 1 থেকে 1.5 বছর মোটামুটি দিলেই দুইটাই ক্র্যাক করা পসিবল ইনশাল্লাহ। তানভীর ভাই বলছে বুঝলাম, যে যাই করি আমাদের পড়তে হবে প্রচুর, লেগে থাকতে হবে প্রচুর। এই যে সে আসল কথা বলছে সানভীর ভাই। এই যে ভাইয়ের কথাটা হচ্ছে আমার আগে লাগতো, যে আমার কি লাগবে, এই মোটিভেশন লাগবে না। ওই মোটিভেশন যারা দেয় এগুলো শেষে সব বাটপার। কি করতে হবে? পড়তে হবে খালি, খালি পড়তে হবে, খালি পড়তে হবে। নিজের পড়া নিজের, কেউ মোটিভেশন দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। নিজের পড়া নিজের, অনেক বেশি পড়তে হবে। ফাইবার শিখা বলছেন ভাইয়া ম্যাপ কিভাবে কি দেখবো, মানে পড়ার সময় ম্যাপ দেখে কিভাবে পড়া উচিত, এটা আসলে আমভাবে বলা পসিবল না। যেমন মনে করেন আপনি আহ বাংলাদেশ নিয়ে পড়াশোনা করতেছেন, বাংলাদেশের ভৌগোলিক যে প্রকৃতি প্রকৃতি আছে এইসব নিয়ে পড়াশোনা করতেছেন। তো পাহাড় পর্বত নিয়ে যখন পড়াশোনা করবেন তখন প্লাইস্টোসিন সমভূমি, তারপর আপনার সরি প্লাইস্টোসিন পাহাড় পর্বত, তারপর প্লাইস্টোসিন যুগের পাহাড় পর্বত, তারপর আপনার টারশিয়ারি যুগের পাহাড় পর্বত, তারপর সমতল ভূমি, এই যে ম্যাপে ম্যাপে দেখানো সবগুলো জিনিসকে, সেটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপর আপনি ধরেন ব্লু ইকোনমি নিয়ে যখন পড়তেছেন তখন ওই যে বাংলাদেশের যে লাইনগুলো আছে 180 ডিগ্রি ইন্ডিয়ান বর্ডারে, তারপর মায়ানমারের বর্ডারে যে লাইনটা, তারপর আপনার এক্সক্লুসিভ ইকোনমিক জোন কতটুক, তারপর ওগুলা মার্কিং গুলা, তারপর আপনার কন্টিনেন্টাল শেলফ কতটুক বা ওগুলার মার্কিং গুলা, এগুলা এইভাবে ডিটেলসে গিয়ে পড়তে হবে আসলে। আলবার্ট ভাই বলছেন পররাষ্ট্র ক্যাডার ভাইবা কি ইংরেজিতে হয়? হ্যাঁ, ইংরেজিতেও হয়, আবার আমি ইভেন এখন এমনও দেখছি যে বাংলায়ও হয়েছে। পুরোটাই বাংলা হয়েছে, ইংলিশে আর কিছু জিজ্ঞেসই করে নাই। তো ইট ডিপেন্ডস, তবে ম্যাক্সিমাম টাইম ইংলিশেই হয়। আচ্ছা, আমার মনে হয় এই সবার অ্যান্সার কি দিয়ে ফেলছি না? আরো কোশ্চেন দিয়ে বাইর হচ্ছে নাকি? ডিসিপ্লিনড হওয়ার জন্য কি কি করব? রেগুলার পড়তে পারি না, লং টাইম পড়তে পারি না। ওই যে পড়তে পারি না এই কথাটা মাথা থেকে ইয়ে কইরা তারপর ভাবতে হবে যে ফ্যামিলির হাল আমার ধরতে হবে, আমাকে একটা হালাল জবে যেতে হবে, আল্লাহ আমাকে সাহায্য করো, এরপর পড়ায় বসে যেতে হবে। এটাই করতে হবে, আর কোনো কিছু নাই। মাঝখানে আর কোনো মোটিভেশন নাই। জুবাইর ভাই বলছেন ভোকাবুলারির জন্য কি ওয়ে ফলো করব, রিটার্নের জন্য এই বই, এটা নিয়েই তো কথা বললাম এতক্ষণ। আচ্ছা, তো ঠিক আছে, আমি মনে হয় বলে ফেলছি। এবার আপনাদের জন্য একটু ফ্লোর উন্মুক্ত করে দিই। আমি মনে হয় কি করব, স্ক্রিন, আচ্ছা স্ক্রিন খোলা থাকুক, আপনারা কোশ্চেন করতে থাকেন। হ্যাঁ। এক ভাই বলতেছিলেন কি জানি, ভাই কি চলে গেছেন নাকি? আমি কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে টায়ার্ড হচ্ছি না? আর আপনারা টায়ার্ড হয়ে গেলেন শুনতে শুনতে? বলেন, আপনাদের কারো কিছু যদি বলার থাকে। এবার আর কমেন্ট থেকে নিচ্ছি না, এবার আপনারা বলেন। হুম। স্যার হুম, ওমর ফারুক ভাই বলেন। স্যার আমার প্রথম প্রশ্ন হলো যে আমি বর্তমানে হুম। অনার্স দ্বিতীয় বর্ষে মানে 2-1 সেমিস্টারে আছি আর কি। আচ্ছা, 2-1 সেমিস্টার ফাইনাল হবে ধরেন যে আপনার এপ্রিলে। তো এই অনুসারে আমার ধরেন যে এখন রানিং বিসিএস এ কোন কোন সাবজেক্ট সাবজেক্টে তুমি? বিসিএস তুমি কোন সাবজেক্ট? আমি হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ আহ আচ্ছা, ইউনিভার্সিটি? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তুমি যেটা করবা, মানে তোমার কোশ্চেন কি শেষ হয়েছে? না স্যার, স্যার আমি বলতেছি যে আমার হচ্ছে মানে এই 2-1 চলতেছে মানে হুম অনার্স হুম হুম। দ্বিতীয় বর্ষে।
তো হুম। সেই অনুসারে এখন আমার হচ্ছে মানে কততম বিসিএস এ আমি আহ, পরীক্ষায় বসতে পারবো। এখন তো 50তম চলে। এটা তো বলা মুশকিল ভাই। এটা আসলে মানে যেমন ইউনিভার্সিটিতে অনেক সময় জট হয়, যেমন আমাদের সময় করোনার জটের কারণে আমাদের 4 বছরের পড়া 5.5 বছর লেগে গেছে। তো এটা বলা একটু টাফ যে। আমাদের এখানে 4 বছরে শেষ হবে, 1 মাসও কম বেশি হবে না। তাইলে কোনো কয়দিন তোমার সেকেন্ড ইয়ার কি শেষ হবে? এই বছর শেষ হবে সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার, হ্যাঁ, এই বছরটা শেষ হবে। এই বছর শেষ হইলো তাহলে কত, 26-এ শেষ হইলো, 27-এ থার্ড ইয়ার শেষ, 28-এ ফোর্থ ইয়ার শেষ। তাহলে কোনটা পড়তেছে আপনারা বলেন? 53 মনে হয় নাকি, 51, 52, 53, 53, 54 এরকম হতে পারে আর কি, মাঝখানে স্পেশাল না পড়লে এরকম 53, 54 হতে পারে হয়তো। ও আচ্ছা। স্যার, দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার হচ্ছে এলাকা এখন এটা প্রথম থেকেই সমস্যা, মানে ক্লাস 5 থেকেই সমস্যা, বুঝলেন? যে আচ্ছা। এরকম যে নতুন কোনো কিছু আহ, সমাধান করতে পারি না, মানে ওই জিনিসগুলো আসলে মাথায় আসে না। যখন হুম। আপনি যখন আমি গাইড ফলো করি, হুম। তখন ওই জিনিসটা ওই সময় মাথায় আসে। কিন্তু নতুন একটা যদি কোনো কিছু করতে দেয়, এরা ম্যাথের ক্ষেত্রে বলতেছি, যদি নতুন কোনো কিছু করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমার মানে ওই জিনিসটা করতেই পারি না, মাথায় আসেই না। এই সমস্যা। এখন এটা বুঝতে হবে, কিভাবে? এটা হচ্ছে ওই যে ম্যাথ, ওই যে গাইড বই থেকে করা হয়, বা আমাদের বাংলাদেশে যেই মানে প্রথা প্রচলিত যে ভাই কালকে ম্যাথ পরীক্ষা, আমারে 10টা ম্যাথ দাগায় দেন যেটিতে কমন পড়বো, ওই যে টেন্ডেন্সি, ওই যে চিন্তা ভাবনা, এটার কারণে আসলে সমস্যা। স্যার, তো আমার তো এটা ক্লাস 5 থেকেই সমস্যা স্যার। মানে শুধু গাইড না, মানে স্যার যদি একটা বোর্ডে সমাধান করে দেয় ওই পর্যন্তই আমি করতে পারি। তারপরে এটাই হচ্ছে কি আমাদের দেশের মানে যারাই বলে যে আমি ভাই ম্যাথে দুর্বল, তাদের এটাই রিজন আসলে। ওই যে আমাদের টিচাররা কি করতো, কিছু দাগায় দিত, এই এটা পড়, এটা পড়তে পড়তে লাগলে মুখস্থ করে ফেলা, এটাই আইবো পরীক্ষায়। তো এই যে টেন্ডেন্সি, এই যে কথাটা, এটার কারণে ম্যাথের যে ব্যাপারটা সেটা কিন্তু মানে স্টুডেন্টের হ্যাম্পার হয়। তো এই জন্য হ্যাঁ, আমাদের কি করতে হবে, একদম বেস থেকে উঠতে হবে, বেস থেকে বুঝতে হবে, যেটার কথা আমি অলরেডি বলছি, যে একদম বেসিক থেকে আমাকে বুঝতে হবে। একদম বেসিক থেকে যদি আমি বুঝি, একদম গোড়া থেকে আমি যদি ফলো করতে পারি, তাইলে আমাকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ম্যাথ আইনা দে, ওই ম্যাথটা আমি পারবো। এটা হচ্ছে গিয়ে কথা। কারণ এই যে মনে করেন আপনাদেরকে আমি ম্যাথ পড়াবো কিংবা আমি পড়াই, বা আমি পরীক্ষা দিতে বসলাম, আমি ম্যাথের প্রিপারেশন নিয়ে কোনো পরীক্ষা দিতে বসি নাই, মানে চাকরির পরীক্ষাগুলো। তো আমি কিভাবে পারলাম? কারণ হচ্ছে ওই যে বেস যেটা আছে, ওই বেস থেকে আমি বুঝে আসছি। ওইটাই আপনার করতে হবে, যে আমি একদম গোড়া থেকে বুঝি যে এইভাবে এইভাবে মানে কনস্ট্রাকশনটা এভাবে এভাবে হয়েছে। তো ওইটাই আপনার কাজ, যে আমি একদম বেস থেকে বুঝবো, একদম গোড়া থেকে বুঝবো, সেটা যে কোনো টপিক হোক। এরপরে আমি হচ্ছে গিয়ে নিজে নিজে আমি ওটা এক্সারসাইজ করতে যাব। তো তুমি যেহেতু ইয়েতে আছো, সেকেন্ড ইয়ারে আছো, আমি তোমাকে সাজেস্ট করবো যে ম্যাথে যেহেতু তোমার উইকনেস আছে, তুমি ম্যাথটা নিয়ে বেশি কাজ করো। ঠিক আছে, ম্যাথ এবং ইংলিশ নিয়েও কাজ করতে পারো। ম্যাথ এবং ইংলিশ এই দুইটা নিয়ে কাজ করতে পারো, বিশেষ করে ম্যাথ। ম্যাথ নিয়ে কাজ করো যেন তুমি অনার্স শেষ করার পর এটা বলতে না হয় যে আমার ম্যাথে উইকনেস আছে। কেননা 2-2.5 বছর একটা ভালো টাইম। দৈনিক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি তুমি দাও, যে কোনো একটা টপিক তুমি শুরু করলা, ওই টপিকটা একদম বেস থেকে বুঝলা, তারপর মেইন বই বলো, তারপরে যে জব সলিউশন বলো, সেখান থেকে কিছু কিছু প্র্যাকটিস করলা, তোমার মানে ম্যাথ যে কত উন্নত হয়ে যাবে, এরপরে তোমার আর ম্যাথের প্রিপারেশনই আলাদা করে নিতে হবে না ইনশাল্লাহ। জি তো স্যার, বুঝতে পারছি। স্যার, স্যার, অ্যাকচুয়ালি কি আমি বলতে চাচ্ছি যে একটা অঙ্ক ধরেন যে দিল, ওই অঙ্কটা আমি বুঝতে পারছি ঠিকই, কিন্তু পরবর্তীতে যখন ঘুরাই দিল ওই জিনিসটা আমি আর মানে সমাধান করতে পারি না। ওইটাই, বেস থেকে না বুঝলে এই প্রবলেম গুলো হয় আসলে। মুখস্থ করা যাবে না, মুখস্থ করার কোনো টেন্ডেন্সি রাখা যাবে না, মনে রাখার কোনো টেন্ডেন্সি মানে স্মরণে রাখার কোনো টেন্ডেন্সি অবলম্বন করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে একদম গোড়া থেকে বুঝতে হবে, একদম গোড়া থেকে পড়তে হবে। এটাই আসলে মেইন কথা, এটার বাইরে আর কোনো কথা নাই। এমন হয় তোমাকে স্যার, বুঝাতে পারছি ওমর ফারুক। আমরা জি আরো স্যার। একটু কোশ্চেন নিতে চাই। স্যার, আহ শেষ প্রশ্ন স্যার। আচ্ছা। স্যার, শেষ প্রশ্ন হলো, যেহেতু আমার হচ্ছে মানে পারিবারিক ভাবে ধরেন যে খুবই সমস্যা, সেই ক্ষেত্রে আমাকে প্রথম টার্গেট নিয়েছি আমি যে প্রথম বিসিএস এ দেবো, এবং প্রথম বিসিএস আমার শেষ বিসিএস।
তো আমার প্রথম বিসিএস এর লক্ষ্য হচ্ছে যে আমার অ্যাডমিন ক্যাডার, বুঝলেন? আচ্ছা, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, এবং তুমি ওই ট্র্যাক অনুযায়ী পড়াশোনা করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সফলতা দান করবে। আমিন। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ, মুরসালিন ভাই। স্যার গণিত বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, পররাষ্ট্র ক্যাডার কি ফার্স্ট চয়েস দেওয়া যাবে বা দেব? আচ্ছা, পররাষ্ট্র ক্যাডারে যারা ফার্স্ট চয়েস দিতে চান তাদের জন্য আমি একটু কথা বলি। পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হ্যাঁ। চয়েস দিতে চাওয়া, এটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের অনেক মানে আশা। কারো কারো আশা, এবং কারো কারো আমি বলবো উচ্চাশা। এখন কথাটা আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে, আমার কাছে, আমি এটা পার্সোনালি বুঝছি, হ্যাঁ স্যার, আপনি। বিভিন্ন ভাইবা বোর্ডের অ্যানালাইসিস করে হোক, কিংবা আমার কলিগদেরকে আমি ভাইবা দিতে দেখছি, আমার পরিচিত লোকজনকে, বড় ভাইদেরকে আমি ভাইবা দিতে দেখছি, যেই জিনিসটা আমি খেয়াল করছি, আমার ফ্রেন্ডদেরকে আমি ভাইবা দিতে দেখছি, যেই জিনিসটা আমি সাম আপ করি কথাটা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র ক্যাডার যখন দেখতেছে 1 নাম্বার চয়েস, তখন ভাইবা বোর্ড তার থেকে এক্সপেক্ট করে সে জাস্ট বুলেট হবে। তারে পৃথিবীর ওই যে আটলান্টিক থেকে নিয়ে ধইরা আমি হচ্ছে কি ইন্ডিয়ান ওশেন পর্যন্ত যা মন চায় তা জিজ্ঞাসা করব। এর ভিতরে যত দেশ আছে, উপদ্বীপ আছে, যা আছে, যত পররাষ্ট্রনীতি আছে, যত মারামারি আছে, ট্রাম্প থেকে নিয়ে একদম শি জিনপিং পর্যন্ত যত ক্ল্যাশ আছে, সবকিছু নিয়ে আমি যা যা কোশ্চেন করব সে ধাম উত্তর দিবে। এবং ইংলিশে সে হবে মানে আলট্রা ফ্লুয়েন্ট, আলট্রা লেভেলের প্রো। ঠিক আছে, আলট্রা প্রো ম্যাক্স। ঠিক আছে, একদম ওই যে বিভিন্ন সংস্থার এজেন্টরা থাকে না, আমাদের বাংলাদেশের এনএসআই না, বাংলাদেশের এনএসআই তো কিছুই না, ওই যে বিভিন্ন বড় বড় সংস্থাগুলোর এজেন্ট থাকে না, যে একদম ই পারে তারা, একদম হ্যাকিং থেকে শুরু করে নিয়ে রাস্তায় ভিক্ষাও করতে পারে। তো ওই কাজটা যেন করতে পারে এমন টাইপের তাদের এক্সপেকটেশন এখানে চলে যায়, যে যখন তারা দেখে 1 নাম্বার চয়েস হচ্ছে ফরেন ক্যাডার। ওই কথাটা সত্য। এজন্য আমি সাজেস্ট করব, যদি আমি কনফিডেন্ট ইনাফ হই যে আমি ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট, এবং আমি যদি এই ব্যাপারেও খুব কনফিডেন্ট হই যে আমাকে এই দেশ বিদেশের যে কোনো কিছু জিজ্ঞাসা করুক, আমি একদম মানে একদম থামায়া দিব, একদম মানে সবকিছু একদম ইয়ে করে ফেলবো, তখন ফরেন ক্যাডার দেওয়া উচিত। আদারওয়াইজ দেওয়াই উচিত না, ওটা লিস্টেই রাখা উচিত না, কারণ এটা সুইসাইডাল একটা অ্যাটেম্প। আমার একটা ফ্রেন্ড, ও 46-এ অ্যাডমিন পাইছে। ওই ও হচ্ছে 45-এ ও অ্যাডমিন পাওয়ার মতন লোক। ঠিক আছে, এখন ওরে ফরেন ক্যাডার যখন দেখলো, তখন ওরে কোশ্চেন করতেছে এভাবে যে, আচ্ছা শোনো, বাংলাদেশ তো 1974 সালে ওই যে ইসলামিক যে সংগঠন আছে সেখানে, ইসলামিক সংগঠনটার নাম কি কেউ বলেন তো? ওআইসি। ওআইসি তে যোগদান করছে। আচ্ছা ফাইন। তখন বাংলাদেশের একজন সচিবও সেখানে জয়েন করছিল, ওনার নাম কি? ভাই, এটা এটা কোনো কোশ্চেন হলো? এটা কেউ পারে? এটা কেউ পরে? পরেও পারে নাই। এবং এরকম সচিব টাইপের ওরে 5-6টা টানা কোশ্চেন করছে, যখন ও একটাও পারে না, এবং না পারাটাই স্বাভাবিক, তখন বলতেছে যে আপনি তো কিছু পারতেছেন না, আপনি কি চলে যাবেন নাকি আরো কিছু জিজ্ঞাসা করব? মানে জাস্ট একটা ডিজাস্টার। কিন্তু মানে ওইখানে আসলে কি কি বলে মানুষ ওরকম একটা পরিস্থিতি? তো এটাই আমি বুঝাইতে চাই, যে আমি যদি প্রো, আলট্রা প্রো ম্যাক্স না হই, তাইলে মানে ফরেন ক্যাডার একদম বাদ। শুরুই হবে আমার পছন্দের যে কোনো, সেটা যে কোনো হতে পারে, সেটা অ্যাডমিন হতে হবে, ডাজ নট ম্যাটার, সেটা পুলিশও হতে পারে, সেটা কাস্টমস দেয় অনেকে 1 নাম্বারে, অনেকে অডিট 1 নাম্বারে দেয়। ইটস আপ টু দ্যাম। স্যার আমার একটা সম্পর্ক যে হচ্ছে আপনার 1 বছরের মধ্যে বা আপনার 9 মাস 1 বছরের মধ্যে কি আপনার এক্সট্রা অর্ডিনারি হওয়া যাবে কিনা, আপনার এই যে ফরেন ক্যাডার রিলেটেড যে প্রশ্নগুলো অবভিয়াসলি করা? যাবে, অবভিয়াসলি যাবে ইনশাল্লাহ। বিশেষ করে দুইটা জিনিস জরুরি। একটা কথা আমি অলরেডি মানে আজকে কয়েকবারই বললাম, যে ওই যে নিউজ পেপার এডিটোরিয়াল অনেক বেশি ইংলিশ পড়া, তো ইংলিশ পড়ার হ্যাঁ। মাধ্যমে ইংলিশের ফ্লুয়েন্সি অনেক বাড়বে। আমি আসলে অনেকদিন যাবত পড়ি না, এর জন্য আমার ইংলিশের ফ্লুয়েন্সি কিন্তু কমে গেছে। সো এটা কিন্তু মানে একটা কন্টিনিউয়াস ব্যাপার। ঠিক আছে, আমি ফিল করি। আমি কিন্তু, আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু আইএইএ তে গেছিলাম, আপনারা জানেন কি এটা? না আইএইএ তে, স্যার। আইএইএ তে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যে ওইটার একটা কনফারেন্স না, ওইটা একটা ওয়ার্কশপে আমি গেছিলাম, অ্যাটেন্ড করছিলাম, বাংলাদেশের পক্ষ থেকে শুধু আমি একাই ছিলাম। ওইখানে আমার টিম সারা বিশ্বের মানুষজনই ছিল ওইখানে।
আমার টিমের পক্ষ থেকে প্রেজেন্টেশন আমি দিছি, ঠিক আছে। সো আমি আসলে মানে আমার বড়ত্ব বলতে চাচ্ছি না, মানে আমি জাস্ট ইংলিশের ফ্লুয়েন্সিটা বোঝাতে চাচ্ছি। তার মানে ওই সময় পড়ার টোনটা ওরকম ছিল। তো এখন পড়ি না, এখন আমি নিজে ফিল করি যে আমার ফ্লুয়েন্সি আগের চাইতে বেশ অনেকটাই ড্রপ করছে। সো এটাও কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং আপনি যত বেশি ইংলিশ পড়বেন আপনার এই ফ্লুয়েন্সি তত বাড়বে। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন অনেক বেশি পড়াশোনা করতেছেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এবং সত্যি বলতে এগুলোই অনেক মানে সবচেয়ে বেশি আসলে ইন্টারন্যাশনালটাই দেখবেন যে পড়া হচ্ছে রিটেনের জন্য যদি বলি। আর যদি প্রিলির জন্য বলি তাহলে বাংলা সাহিত্য, বাংলাদেশ, এগুলো পড়া হচ্ছে বেশি। তো এগুলো যখন পড়তে থাকবেন তখন এমনিতেই দেখবেন যে আপনার অনেক ভালো লাগা কাজ করতেছে, এবং আপনি আসলে ভালোবাসা থেকেই অনেক কিছু মানে আপনার মাথায়ও নিয়ে আসতে পারবেন, এবং মানে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনি নিজের প্রোগ্রেস হবে, তখন নিজেকেই মানে আয়নার সামনে দাঁড় করাইলে বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু নিজের উন্নতি সাধন করতে পারছেন। তো এটা আসলে জরুরি। ভাইয়া, হুম। ভাই হচ্ছে আমি এখন অনার্স কমপ্লিট করিনি, তো হচ্ছে সেরকম ভাবে আমার কোন নিউজ ইয়ারে? পেপার পর কোন ইয়ারে? থার্ড ইয়ার শেষ হয়েছে। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? আমার হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আচ্ছা। তো হচ্ছে নিউজ পেপার পড়ার প্রতি সেরকম কোনো আমার আগে থেকে কোনো ইয়ে ছিল তোমার না, এখন মানে আমার নিউজ অভ্যেস পেপার নাই। খুব একটা না পড়লেও চলবে। আমি জানি না, তোমার যদি মানে ইংলিশে যদি দুর্বলতা থাকে তাহলে, এবং ম্যাথে যদি দুর্বলতা থাকে, সেই জিনিসগুলো কাটানোর চেষ্টা করতে পারো। আপাতত একটু কাজই করো, ঠিক আছে? মানে আচ্ছা, মানে ডেইলি 2-3 ঘন্টা, ইংলিশ 4 ঘন্টা। মানে ইংলিশ নিউজ পেপারটা হচ্ছে আমি কন্টিনিউ করতে থাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা করতে করতে থাকো। আর ম্যাথে কিরকম পারো এটা তুমি জানবা। ম্যাথ ভাইয়া সমস্যা নাই, ম্যাথটা আমি করে নিতে পারবো। আচ্ছা, এই ইংলিশটা করতে থাকো, এবং বিসিএস এর কিছু কিছু জিনিস অল্প অল্প করে দেখতে পারো আর কি, মানে আচ্ছা আচ্ছা। ওইরকম এক্সট্রিম লেভেলের যে ঢাকা ভার্সিটিতে গিয়ে লাইব্রেরিতে বইসা মানুষ যে ইয়ে করে, হ্যাঁ, মানে হুম, কি আজব একটা ব্যাপার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে লাইব্রেরিতে, একটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে বসে ইয়ে পড়া শুরু করে, এটা আমার কাছে খুব মানে জোকারের মতন মনে হয় জিনিসটা। তো ওইরকম লেভেলে যাওয়ার দরকার নাই, হ্যাঁ, যে সকাল 6টার সময় গিয়ে ওইখানে লাইন দিলাম, ওরকম টাইপের হুম, হওয়ার দরকার নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে জিনিসগুলো দেখতে থাকি, যে আমার একটু একাডেমিক পড়ার চাপটা কম, সেই চাপটা যেহেতু কম আছে আমি একটু আস্তে আস্তে দেখতে থাকি। তবে এখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছো, তাদেরকে আমি একটু বলি, তাদের আসলে মানে বিএসসি এর পরেই প্রিপারেশনে যাওয়া উচিত আর কি। আচ্ছা, অন্য আর কেউ কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ভাই আমার আমার একটা কোশ্চেন, কামাল সেটা হাসান, হচ্ছে হ্যাঁ। কি, আমাদের যে সাবজেক্ট গুলা